আমার নাম এসকে পৃথুল, বাসা ফরিদপুর জেলার মধুখালীতে। আমার এক বন্ধুর ঘটনা সিলেক্ট হওয়ায় আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করছি। সবাই মনে করেন, ইস, আমার সাথে যদি প্যারানর্মাল কিছু ঘটতো। কিন্তু বিশ্বাস করুন, যার সাথে ঘটে সে বোঝে যে তার জীবনের উপর দিয়ে কি কালো মুহূর্ত বয়ে গেছে এবং ছাপ স্বরূপ রেখে যায় অনেক কিছু। আগে একটা ছোট্ট কথা বলতে চাই। এরপরে তিনি কিছু কথা বলেছেন, যে কথাগুলো আমি না হয় নাই বললাম, বরং আমি সরাসরি চলে যাই ঘটনাতে। তিনি লিখছেন, আপনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি ঘটনা। প্রায় 2 বছর আগের ঘটনা। ঘটনার সুবিধার্থে বলে রাখি, ভুডো পৃথিবীর প্রাচীন ব্ল্যাক ম্যাজিকের নাম। এটা নিয়ে আমি আপনাদের গ্রুপে পোস্ট করেছিলাম। এই ব্ল্যাক ম্যাজিকের প্রথম শুরু হয় রোমান অঞ্চলে, পরে অনেকের কাছে ছড়িয়ে পড়ে। এই জাদু চর্চার শক্তিকে নিয়ন্ত্রণ না করতে পেরে প্রায় সবাই বন্ধ করে দিয়েছিল। তাই আমরা অনেকে এর নাম জানি না। ভুডো দেবতার পুজো করার জন্য মানুষ এক প্রকার কাঠের মুখোশ আর বিভিন্ন পোশাক পরত। শোনা গিয়েছে হাওয়াই দ্বীপে এটি চর্চা করা হতো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমার বড় চাচা প্রায় 2 বছর আগে হাওয়াই দ্বীপ থেকে ভ্রমণ করে আসেন। তিনি প্রাচীন গুহা এবং বন জঙ্গলে ঘুরতে ভালোবাসেন। তিনি সেখানের এক গুহা থেকে একটা কাঠের মুখোশ পান, যেটা আমার জন্য নিয়ে আসেন। আমি যদিও ভূত প্রেত নিয়ে ইন্টারেস্টেড, তাও ভুডো বা তার ভয়াবহতা জানতাম না। মামা তো চলে গেলেন। ওটা রং ছিল বাদামি, দেখে বোঝা যাচ্ছে অনেক পুরাতন কায়দায় বানানো। মুখোশটা আমি দেয়ালের ওপরে একটা পেরেকের সাথে ঝুলিয়ে রাখলাম। 2-3 দিন গেল, কিছুই হলো না। হঠাৎ দেখি যে মুখোশটা বারবার দেয়াল থেকে নিচে পড়ে যাচ্ছে। আমি যত ভালোভাবেই ঝুলিয়ে দেই, প্রতি সকালে ঘুম থেকে উঠে দেখি ওটা পড়ে আছে নিচে। বলে রাখা ভালো, মুখোশের আশেপাশে কোনো জানালা নেই, আর আমি আমার রুম লক করে ঘুমাই। মুখোশটা বেশ ভারী ছিল, বাতাসে পড়ার সম্ভাবনা কম। একদিন রাত 1টা নাগাদ ঘুমাতে যাবার আগে মুখোশটা আমি আমার মুখে লাগাই, জাস্ট ফর ফান। সেটা হয়তো ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। হঠাৎ দেখি আমার গা হাত পা অবশ, কথা বলতে পারছি না। যেভাবে বিছানা থেকে পা ঝুলিয়ে বসে আছি, তেমন ভাবেই স্থির হয়ে বসে আছি, যেন মনে হচ্ছে আমার দেহ হতে আমার আত্মা ত্যাগ করেছে। আমি মুখোশের মধ্যে অন্য একটা জগৎ দেখতে পাই। দেখি 2 জন বড় সড়ো আকৃতির লোক। সময়টা দেখে মনে হলো প্রায় 1000 বছর পুরনো। তাদের একজনকে দেখে সর্দার গোছের লাগছিল। সে পড়েছিল আমার মুখোশটা, আর একজন অন্য ধরনের মুখোশ পরে আছে। তারা দুজনেই মন্ত্র পড়ছে, বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে নাচতে নাচতে তারা তাদের দেবতার পুজো করছে। আমি মুখোশের মধ্যে সব দেখতে পাচ্ছি, কিন্তু না পারছি মুখোশটা ছুঁড়ে ফেলতে, না পারছি চিৎকার করতে। কোনো এক অজানা শক্তি যেন আমাকে দৃশ্যগুলো দেখাতে বাধ্য করছিল। আমার সামনে একটা পাখির ঘাড় মোটকে নিজে রক্ত পান করলো। আবার বিভিন্ন ধরনের আওয়াজ হতে লাগলো। কোন ভাষায় বলছিল আমার জানা নেই। হঠাৎ তাদের সামনে একটা ছায়া মূর্তি আসলো। ওই জায়গায় উপস্থিত সবাই হাঁটু ভেঙে বসে সে কালো ছায়ার উপাসনা করতে লাগলো। হঠাৎ আমার মুখ থেকে জোরে বেরিয়ে আসলো আয়াতুল কুরসির প্রথম আয়াত, আর আমি যেন আবার সব শক্তি ফিরে পেলাম। ছুঁড়ে ফেলে দিলাম সেই মুখোশ বিছানার ওপর। ঘড়িতে দেখি রাত 1টা বাজে। আমি বিশ্বাস করতে পারলাম না, প্রায় 1-2 সেকেন্ডের মধ্যে
এত কিছু দেখলাম, কেন দেখলাম আমি? কি হলো আমার সাথে? যেহেতু আমি আপনার প্রোগ্রাম শুনতাম, তাই জানা সব সূরা পড়ে ফু দিয়ে ঘুমালাম। সেদিন রাতে আর কিছু হয়নি। পরের দিন আবার সকালে উঠে মুখোশটা আমাদের বাসার পাশের কুয়োতে আমি ফেলে দিলাম। কুয়াটা অনেক গভীর ছিল। যাক, মাথা থেকে সব ছেড়ে দিয়ে দৈনন্দিন কাজে মন দিলাম। কিন্তু না, ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু ভুডো চাইছিল না এত সহজে আমাকে ছেড়ে দিতে। মুখোশটা ফেলে দিয়ে আমি যেন নিশ্চিত ছিলাম আর কিছু হবে না। সেদিন রাতে ঘুমোতে গিয়ে হঠাৎ মাঝরাতে কিছু একটা পড়ার শব্দে ঘুম ভেঙে যায়। লাইট অন করে দেখি সেই মুখোশ আমার খাটের পাশে ফ্লোরে পড়ে আছে। আমার রক্ত হিম হয়ে আসলো। অসহায় বোধ করছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। দোয়া পড়ে নিজেকে শান্ত করলাম। মুখোশটা হাতে নিয়ে দেখি ওটার কপালে একটা লাল রঙের ক্রস চিহ্ন। ব্যাপারটা ভালো ঠেকলো না আমার কাছে। বলে রাখা ভালো, প্রথম অবস্থায় মুখোশের কপালে 3টা ক্রসের চিহ্ন ছিল, যেটা শুধু খোদাই করা ছিল। কিন্তু আজকে সেই খোদাই করা অংশে লাল রক্ত দিয়ে ভরাট করা। আমি কিছু বুঝতে না পেরে খাটের নিচে চিলে দিলাম ওটা। কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। বাসার সবাই জানতো আমি আপনার প্রোগ্রাম শুনি, তাই কেউ বিশ্বাস করল না। ঘুমানোর 1 ঘন্টা পরে হঠাৎ আমার দম বন্ধ হয়ে আসে। কেউ যেন আমার গলা টিপে ধরে। চোখ খুলে দেখি একজন বড় আকৃতির লোক। লোক নয়, এ তো সেই জন যাকে আমি মুখোশের ভেতরে দেখেছিলাম ভুডো শয়তানের উপাসনা করতে। কিছু বুঝে ওঠার আগে ও আমার গলা ধরে বিছানা থেকে শূন্যে তুলে দিল। আমি জানা সকল দোয়া পড়তে লাগলাম আর বললাম, আল্লাহর নামে বলছি, তুমি যাই হও আমাকে ছেড়ে দাও। সাথে সাথে ধপাস করে আমি বিছানায় পড়ে গেলাম। আমি জোর দিয়ে বলতে পারি আমি স্বপ্ন দেখিনি। শব্দে আমার মা বাবা জেগে ওঠে। আমি আমার রুমের দরজা খুলে বললাম, খাট থেকে আমি পড়ে গিয়েছি। সকালে দেখি আমার গলায় আঙুলের দাগ পড়ে গিয়েছে। মা বাবা এইবার ভালো করে আমাকে জেরা করতে শুরু করলো এবং জানতে চাইলো কি হচ্ছে। আমি বললাম, ও কিছু না, বাদ দাও। আমি সেদিন মুখোশটাকে আমার বাসা থেকে অনেক দূরে একটা নদীতে ফেলে দিয়ে আসি। সেদিন রাতে আবার এক জিনিস, মাঝরাতে উঠে দেখি মুখোশটা আবার আমার বেডের পাশে। এবার দেখলাম 2 নম্বর ঘরে লাল ক্রস। তবে কি আমার সাথে আরো খারাপ কিছু ঘটতে চলেছে? এই কথা ভেবে আমি দোয়া দরুদ পড়ে ঘুমাই। ঘুম আসছিল না, শুধু মনে হচ্ছিল এই কেউ এসে গলা চেপে ধরলো। প্রায় ভোর রাতে আমার ঘুম আসে। ঘুম আসার সাথে সাথে দেখি আবার দম নিতে পারছি না। চোখ খুলে দেখি এইবার আগের মতো একজন নয়, 2 জন লোক আমার রুমে। একজন আমার গলা চেপে ধরেছে আর একজন মুখ। লক্ষ্য করলাম এই সেই সর্দার যাকে আমি মুখোশ পরা অবস্থায় দেখেছিলাম। আর তার সাথে আগের রাতের লোকটি। এইবার সূরা পড়তে পারছি না, নিশ্চিত মরে যাব। কিন্তু হঠাৎ ফজরের আজান আসা মাত্রই সব নিস্তব্ধ। আল্লাহকে শুকরিয়া জানিয়ে দৌড়ে গেলাম বাবার ঘরে। সব বললাম খুলে। আমার গলায় এবং মুখে চেপে ধরার দাগ পড়ে গেছে। বাবাকে বললাম যে একজন কবিরাজকে ডাকতে, যার ভূত প্রেত নিয়ে অভিজ্ঞতা আছে। তিনি দেরি না করে পাশের এলাকা থেকে মঞ্জু মিয়া নামক মজনু মিয়া নামক এক তান্ত্রিক ফকিরকে ডেকে নিয়ে আসলেন। দেখতে পেটে, চুলে জট, মুখে হালকা দাড়ি। সে এসে মুখোশটা দেখলো, দেখে বলল, এর মধ্যে শয়তান রয়েছে, কিন্তু সে একে তাড়াতে পারবে। এই বলে সে তার ঝোলা থেকে কাফনের কাপড়ে পেঁচিয়ে মুখোশটা নিয়ে গেল।
আর আমার বিছানার চারপাশে তাবিজ বেঁধে দিয়ে গেল। বলে রাখা ভালো, মজনু মিয়া কুফরি কালাম এবং কালো জাদু করে রোজগার করতেন, তাই তার কাছে মাথার খুলি, কাফনের কাপড়, স্টিলের তৈরি বাক্স থাকত। মজনু মিয়া বেশ ভালো পরিমাণ অর্থ নিয়ে বিদায় হলেন। মনে হলো সব বুঝি ঠিক হয়ে গেছে। সেদিন রাতের বেলায় দেখি মজনু মিয়া খারাপ উদ্দেশ্যে মুখোশটা নিয়ে গিয়েছিল। আমি স্বপ্নে দেখেছিলাম সে চেয়েছিল মুখোশের শয়তানটাকে বশ করবে, তাই সে মুখোশটা সামনে রেখে মন্ত্র পড়া শুরু করলো। কিছুক্ষণ পর তার সামনে সেই কালো ছায়ার অবয়ব আসে, যাকে আমি প্রথমবার মুখোশের মধ্যে দেখেছিলাম। সে অট্ট হাসি দিয়ে কিছু একটা বলে যে তাকে উপাসনা করা যায়, তাকে বশ করা সম্ভব নয়। এই বলে শয়তানটা মজনু মিয়াকে হত্যা করে। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি মুখোশটা আমার মুখ বরাবর মশারির ওপরে। মুখটার চোখ দিয়ে রক্ত পড়ছে গলগল করে। আমার পুরো মুখ রক্তে ভিজে গিয়েছে। ভালো করে লক্ষ্য করলাম এইবার ওটার কপালে 3টা ক্রস। এবার আমি নিশ্চিত আগামী রাতে 3 জন লোক আসবে আর আমাকে মেরে ফেলবে। আমি কিছুক্ষণ পরে স্বপ্নের কথা সবাইকে বললাম। আব্বু সেই মজনু তান্ত্রিককে ফোন দেয়, কিন্তু পাওয়া যায় না। পরে খোঁজ নিয়ে জানতে পারি সে অজানা কারণে সে রাতেই মারা গেছে। দুর্ভাগ্যবশত আমাদের পৃথিবীতে অনেক কিছু থাকা সত্ত্বেও মজনু মিয়া কুফরি নিয়ে কাজ করত, এজন্য তাকে জীবন দিতে হলো। কেন করে এরা মজনু মিয়ার মতন কুফরি কালাম? কেন তারা ব্ল্যাক ম্যাজিক দ্বারা খারাপ কাজে লিপ্ত হন জানি না। এবার কোনো রিস্ক না নিয়ে বড় মসজিদের ইমাম সাহেবকে আব্বু ডেকে আনলেন। তিনি সন্ধ্যায় আসলেন। তিনি মুখোশটা নেড়ে চেড়ে দেখলেন, তারপর বললেন, আজকে কিছু হবে না, আমি এটা নিয়ে যাচ্ছি। কালকে ফজরের নামাজের পরে এইটাকে শেষ করতে হবে। আমি ইমাম সাহেবকে বললাম ক্রস 3টার কথা, আর বললাম আজকে যদি 3 জন আবার আসে এই ঘরে। তিনি বললেন, রাতে সজাগ থাকো, তাদের সাথে দেখা পেলেই আয়াতুল কুরসি পড়বে। আমি জিন দ্বারা তোমার ঘরে নজর রাখবো। আমি তার কথা মতো সেই রাতে সজাগ থাকি, কিন্তু প্রায় রাত 2টার দিকে ঘরে পচা মাংসের গন্ধ পাই এত বিশ্রী যে উঠে বসি। তাকিয়ে যা দেখি তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। এইবার সেই সর্দার, আগের রাতের সেই লোক, আর একটা বড় ছায়া। তবে এই ছায়াটাই কি সেই ফুটো শয়তান? আমি কিছু না ভেবে দোয়া পড়তে শুরু করলাম। মনে বিশ্বাস ছিল আল্লাহর চাইতে শক্তিধর কেউ নেই, তাই তিনি আমাকে রক্ষা করবেন এই অশুভ শক্তির হাত থেকে। সূরা পড়া থামিয়ে দিলেই তাদের দেখা যাচ্ছে তারা আক্রমণ করতে আসছে। হঠাৎ দরজায় নক। সূরা পড়তে পড়তে খুললাম, দেখি ইমাম সাহেব। আমার প্রাণে যেন পানি ফিরে এলো। আমি সাথে সাথে তাকে জড়িয়ে ধরি। আব্বু আম্মু উঠলেন। ইমাম সাহেব বললেন, 3 জিন দিয়ে আমি পর্যবেক্ষণ করছিলাম, অবস্থা খারাপ দেখে নিজেই চলে এসেছি। বলে রাখা ভালো তার বাসা আমাদের বাসার কাছেই ছিল। এইবার ইমাম সাহেব আমাকে আমার রুমে বসিয়ে সেই মুখোশটা নিজে পড়লেন এবং 40 মিনিট পর আমাকে বললেন, এতে কোনো জিন নেই, এ সাক্ষাৎ প্রথম শ্রেণীর শয়তান, যাকে খারাপ শ্রেণীর জিন পূজা করে। তিনি কোরআনের আয়াত চামড়ার ওপর লিখে তাবিজ পেঁচিয়ে কারো চামড়ায় বেঁধে ওইটাকে নদীতে ফেলে দেন। ফেলে দেওয়ার সাথে সাথে আমার বাবার ফোন পাওয়া যায় না। দুজনেরটাই পকেটে ছিল, একসাথে গায়েব। বলে রাখা ভালো ওইটার ছবি তুলে রেখেছিলাম আমি ওটাতে। ইমাম সাহেবকে ব্যাপারটা বললে তিনি বললেন, ওই শয়তান চলে যাবার আগে তার সকল অস্বস্তি নিয়ে গেছে, কিন্তু ওটা মরেনি। ওটাকে মারা সম্ভব নয়, শুধু বিদায় হয়েছে। পরের দিন মামার কাছে জানলাম তারও ফোন হারিয়ে গিয়েছে। তাকে আর কিছু জানালাম না। হয়তো তিনিও তার ফোনে কোনো ছবি রেখেছিলেন। যারা এটাকে বিশ্বাস করবেন না তাদের প্রশ্ন। একজন মানুষ বানিয়ে বলতে পারে, কিন্তু ঠিক কতটা বানাতে পারে? যার সাথে ঘটেছে সেই বুঝবেন। গত 2 বছরে আর কোনো সমস্যা হয়নি। পরে
ভুডো সম্পর্কে নেট থেকে জানি। আমার আম্মুর সাথে ছোটবেলায় কুচগাছের ঘটনা রয়েছে। এটা সিলেক্ট হোক বা না হোক, আমি ঘটনা পাঠাতে থাকবো ইনশাল্লাহ। এগিয়ে যাক ভূত.com, এগিয়ে যাক। আমার নাম এসকে পৃথুল, বাসা ফরিদপুর জেলার মধুখালীতে। আমার এক বন্ধুর ঘটনা সিলেক্ট হওয়ায় আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করছি। সবাই মনে করেন, ইস, আমার সাথে যদি প্যারানর্মাল কিছু ঘটতো। কিন্তু বিশ্বাস করুন, যার সাথে ঘটে সে বোঝে যে তার জীবনের উপর দিয়ে কি কালো মুহূর্ত বয়ে গেছে এবং ছাপ স্বরূপ রেখে যায় অনেক কিছু। আগে একটা ছোট্ট কথা বলতে চাই। এরপরে তিনি কিছু কথা বলেছেন, যে কথাগুলো আমি না হয় নাই বললাম, বরং আমি সরাসরি চলে যাই ঘটনাতে। তিনি লিখছেন, আপনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি ঘটনা। প্রায় 2 বছর আগের ঘটনা। ঘটনার সুবিধার্থে বলে রাখি, ভুডো পৃথিবীর প্রাচীন ব্ল্যাক ম্যাজিকের নাম। এটা নিয়ে আমি আপনাদের গ্রুপে পোস্ট করেছিলাম। এই ব্ল্যাক ম্যাজিকের প্রথম শুরু হয় রোমান অঞ্চলে, পরে অনেকের কাছে ছড়িয়ে পড়ে। এই জাদু চর্চার শক্তিকে নিয়ন্ত্রণ না করতে পেরে প্রায় সবাই বন্ধ করে দিয়েছিল। তাই আমরা অনেকে এর নাম জানি না। ভুডো দেবতার পুজো করার জন্য মানুষ এক প্রকার কাঠের মুখোশ আর বিভিন্ন পোশাক পরত। শোনা গিয়েছে হাওয়াই দ্বীপে এটি চর্চা করা হতো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমার বড় চাচা প্রায় 2 বছর আগে হাওয়াই দ্বীপ থেকে ভ্রমণ করে আসেন। তিনি প্রাচীন গুহা এবং বন জঙ্গলে ঘুরতে ভালোবাসেন। তিনি সেখানের এক গুহা থেকে একটা কাঠের মুখোশ পান, যেটা আমার জন্য নিয়ে আসেন। আমি যদিও ভূত প্রেত নিয়ে ইন্টারেস্টেড, তাও ভুডো বা তার ভয়াবহতা জানতাম না। মামা তো চলে গেলেন। ওটা রং ছিল বাদামি, দেখে বোঝা যাচ্ছে অনেক পুরাতন কায়দায় বানানো। মুখোশটা আমি দেয়ালের ওপরে একটা পেরেকের সাথে ঝুলিয়ে রাখলাম। 2-3 দিন গেল, কিছুই হলো না। হঠাৎ দেখি যে মুখোশটা বারবার দেয়াল থেকে নিচে পড়ে যাচ্ছে। আমি যত ভালোভাবেই ঝুলিয়ে দেই, প্রতি সকালে ঘুম থেকে উঠে দেখি ওটা পড়ে আছে নিচে। বলে রাখা ভালো, মুখোশের আশেপাশে কোনো জানালা নেই, আর আমি আমার রুম লক করে ঘুমাই। মুখোশটা বেশ ভারী ছিল, বাতাসে পড়ার সম্ভাবনা কম। একদিন রাত 1টা নাগাদ ঘুমাতে যাবার আগে মুখোশটা আমি আমার মুখে লাগাই, জাস্ট ফর ফান। সেটা হয়তো ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। হঠাৎ দেখি আমার গা হাত পা অবশ, কথা বলতে পারছি না। যেভাবে বিছানা থেকে পা ঝুলিয়ে বসে আছি, তেমন ভাবেই স্থির হয়ে বসে আছি, যেন মনে হচ্ছে আমার দেহ হতে আমার আত্মা ত্যাগ করেছে। আমি মুখোশের মধ্যে অন্য একটা জগৎ দেখতে পাই। দেখি 2 জন বড় সড় আকৃতির লোক। সময়টা দেখে মনে হলো প্রায় 1000 বছর পুরনো। তাদের একজনকে দেখে সর্দার গোছের লাগছিল। সে পড়েছিল আমার মুখোশটা, আর একজন অন্য ধরনের মুখোশ পরে আছে। তারা দুজনেই মন্ত্র পড়ছে, বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে নাচতে নাচতে তারা তাদের দেবতার পুজো করছে। আমি মুখোশের মধ্যে সব দেখতে পাচ্ছি, কিন্তু না পারছি মুখোশটা ছুঁড়ে ফেলতে, না পারছি চিৎকার করতে। কোনো এক অজানা শক্তি যেন আমাকে দৃশ্যগুলো দেখাতে বাধ্য করছিল। আমার সামনে একটা পাখির ঘাড় মোটকে নিজে রক্ত পান করলো। আবার বিভিন্ন ধরনের আওয়াজ হতে লাগলো। কোন ভাষায় বলছিল আমার জানা নেই। হঠাৎ তাদের সামনে একটা ছায়া মূর্তি আসলো। ওই জায়গায় উপস্থিত সবাই হাঁটু ভেঙে বসে সে কালো ছায়ার উপাসনা করতে লাগলো। হঠাৎ
আমার মুখ থেকে জোরে বেরিয়ে আসলো আয়াতুল কুরসির প্রথম আয়াত, আর আমি যেন আবার সব শক্তি ফিরে পেলাম। ছুঁড়ে ফেলে দিলাম সেই মুখোশ বিছানার ওপর। ঘড়িতে দেখি রাত 1টা বাজে। আমি বিশ্বাস করতে পারলাম না, প্রায় 1-2 সেকেন্ডের মধ্যে এত কিছু দেখলাম। কেন দেখলাম আমি? কি হলো আমার সাথে? যেহেতু আমি আপনার প্রোগ্রাম শুনতাম, তাই জানা সব সূরা পড়ে ফু দিয়ে ঘুমালাম। সেদিন রাতে আর কিছু হয়নি। পরের দিন আবার সকালে উঠে মুখোশটা আমাদের বাসার পাশের কুয়োতে আমি ফেলে দিলাম। কুয়াটা অনেক গভীর ছিল। যাক, মাথা থেকে সব ছেড়ে দিয়ে দৈনন্দিন কাজে মন দিলাম। কিন্তু না, ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু ভুডো চাইছিল না এত সহজে আমাকে ছেড়ে দিতে। মুখোশটা ফেলে দিয়ে আমি যেন নিশ্চিত ছিলাম আর কিছু হবে না। সেদিন রাতে ঘুমোতে গিয়ে হঠাৎ মাঝরাতে কিছু একটা পড়ার শব্দে ঘুম ভেঙে যায়। লাইট অন করে দেখি সেই মুখোশ আমার খাটের পাশে ফ্লোরে পড়ে আছে। আমার রক্ত হিম হয়ে আসলো। অসহায় বোধ করছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। দোয়া পড়ে নিজেকে শান্ত করলাম। মুখোশটা হাতে নিয়ে দেখি ওটার কপালে একটা লাল রঙের ক্রস চিহ্ন। ব্যাপারটা ভালো ঠেকলো না আমার কাছে। বলে রাখা ভালো, প্রথম অবস্থায় মুখোশের কপালে 3টা ক্রসের চিহ্ন ছিল, যেটা শুধু খোদাই করা ছিল। কিন্তু আজকে সেই খোদাই করা অংশে লাল রক্ত দিয়ে ভরাট করা। আমি কিছু বুঝতে না পেরে খাটের নিচে চেলে দিলাম ওটা। কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। বাসার সবাই জানতো আমি আপনার প্রোগ্রাম শুনি, তাই কেউ বিশ্বাস করল না। ঘুমানোর 1 ঘন্টা পরে হঠাৎ আমার দম বন্ধ হয়ে আসে। কেউ যেন আমার গলা টিপে ধরে। চোখ খুলে দেখি একজন বড় আকৃতির লোক। লোক নয়, এ তো সেই জন যাকে আমি মুখোশের ভেতরে দেখেছিলাম ভুডো শয়তানের উপাসনা করতে। কিছু বুঝে ওঠার আগে ও আমার গলা ধরে বিছানা থেকে শূন্যে তুলে দিল। আমি জানা সকল দোয়া পড়তে লাগলাম আর বললাম, আল্লাহর নামে বলছি, তুমি যাই হও আমাকে ছেড়ে দাও। সাথে সাথে ধপাস করে আমি বিছানায় পড়ে গেলাম। আমি জোর দিয়ে বলতে পারি আমি স্বপ্ন দেখিনি। শব্দে আমার মা বাবা জেগে ওঠে। আমি আমার রুমের দরজা খুলে বললাম, খাট থেকে আমি পড়ে গিয়েছি। সকালে দেখি আমার গলায় আঙুলের দাগ পড়ে গিয়েছে। মা বাবা এইবার ভালো করে আমাকে জেরা করতে শুরু করলো এবং জানতে চাইল কি হচ্ছে। আমি বললাম, ও কিছু না, বাদ দাও। আমি সেদিন মুখোশটাকে আমার বাসা থেকে অনেক দূরে একটা নদীতে ফেলে দিয়ে আসি। সেদিন রাতে আবার এক জিনিস। মাঝরাতে উঠে দেখি মুখোশটা আবার আমার বেডের পাশে। এবার দেখলাম 2 নম্বর ঘরে লাল ক্রস। তবে কি আমার সাথে আরো খারাপ কিছু ঘটতে চলেছে? এই কথা ভেবে আমি দোয়া দরুদ পড়ে ঘুমাই। ঘুম আসছিল না, শুধু মনে হচ্ছিল এই কেউ এসে গলা চেপে ধরলো। প্রায় ভোর রাতে আমার ঘুম আসে। ঘুম আসার সাথে সাথে দেখি আবার দম নিতে পারছি না। চোখ খুলে দেখি এইবার আগের মতো একজন নয়, 2 জন লোক আমার রুমে। একজন আমার গলা চেপে ধরেছে আর একজন মুখ। লক্ষ্য করলাম এই সেই সর্দার যাকে আমি মুখোশ পরা অবস্থায় দেখেছিলাম। আর তার সাথে আগের রাতের লোকটি। এইবার সূরা পড়তে পারছি না, নিশ্চিত মরে যাব। কিন্তু হঠাৎ ফজরের আজান আসা মাত্রই সব নিস্তব্ধ। আল্লাহকে শুকরিয়া জানিয়ে দৌড়ে গেলাম বাবার ঘরে। সব বললাম খুলে। আমার গলায় এবং মুখে চেপে ধরার দাগ পড়ে গেছে। বাবাকে বললাম যে একজন কবিরাজকে ডাকতে, যার ভূত প্রেত নিয়ে অভিজ্ঞতা আছে। তিনি দেরি না করে পাশের এলাকা থেকে মঞ্জু মিয়া নামক
মজনু মিয়া নামক এক তান্ত্রিক ফকিরকে ডেকে নিয়ে আসলেন। দেখতে পেটে, চুলে জট, মুখে হালকা দাড়ি। সে এসে মুখোশটা দেখল, দেখে বলল, এর মধ্যে শয়তান রয়েছে, কিন্তু সে একে তাড়াতে পারবে। এই বলে সে তার ঝোলা থেকে কাফনের কাপড়ে পেঁচিয়ে মুখোশটা নিয়ে গেল আর আমার বিছানার চারপাশে তাবিজ বেঁধে দিয়ে গেল। বলে রাখা ভালো, মজনু মিয়া কুফরি কালাম এবং কালো জাদু করে রোজগার করতেন, তাই তার কাছে মাথার খুলি, কাফনের কাপড়, স্টিলের তৈরি বাক্স থাকত। মজনু মিয়া বেশ ভালো পরিমাণ অর্থ নিয়ে বিদায় হলেন। মনে হলো সব বুঝি ঠিক হয়ে গেছে। সেদিন রাতের বেলায় দেখি মজনু মিয়া খারাপ উদ্দেশ্যে মুখোশটা নিয়ে গিয়েছিল। আমি স্বপ্নে দেখেছিলাম সে চেয়েছিল মুখোশের শয়তানটাকে বশ করবে, তাই সে মুখোশটা সামনে রেখে মন্ত্র পড়া শুরু করলো। কিছুক্ষণ পর তার সামনে সেই কালো ছায়ার অবয়ব আসে, যাকে আমি প্রথমবার মুখোশের মধ্যে দেখেছিলাম। সে অট্ট হাসি দিয়ে কিছু একটা বলে যে তাকে উপাসনা করা যায়, তাকে বশ করা সম্ভব নয়। এই বলে শয়তানটা মজনু মিয়াকে হত্যা করে। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি মুখোশটা আমার মুখ বরাবর মশারির ওপরে। মুখটার চোখ দিয়ে রক্ত পড়ছে গলগল করে। আমার পুরো মুখ রক্তে ভিজে গিয়েছে। ভালো করে লক্ষ্য করলাম, এইবার ওটার কপালে 3টা ক্রস। এবার আমি নিশ্চিত আগামী রাতে 3 জন লোক আসবে আর আমাকে মেরে ফেলবে। আমি কিছুক্ষণ পরে স্বপ্নের কথা সবাইকে বললাম। আব্বু সেই মজনু তান্ত্রিককে ফোন দেয়, কিন্তু পাওয়া যায় না। পরে খোঁজ নিয়ে জানতে পারি সে অজানা কারণে সে রাতেই মারা গেছে। দুর্ভাগ্যবশত আমাদের পৃথিবীতে অনেক কিছু থাকা সত্ত্বেও মজনু মিয়া কুফরি নিয়ে কাজ করত, এজন্য তাকে জীবন দিতে হলো। কেন করে এরা মজনু মিয়ার মতন কুফরি কালাম? কেন তারা ব্ল্যাক ম্যাজিক দ্বারা খারাপ কাজে লিপ্ত হন জানি না। এবার কোনো রিস্ক না নিয়ে বড় মসজিদের ইমাম সাহেবকে আব্বু ডেকে আনলেন। তিনি সন্ধ্যায় আসলেন। তিনি মুখোশটা নেড়ে চেড়ে দেখলেন, তারপর বললেন, আজকে কিছু হবে না, আমি এটা নিয়ে যাচ্ছি। কালকে ফজরের নামাজের পরে এইটাকে শেষ করতে হবে। আমি ইমাম সাহেবকে বললাম ক্রস 3টার কথা, আর বললাম, আজকে যদি 3 জন আবার আসে এই ঘরে। তিনি বললেন, রাতে সজাগ থাকো, তাদের সাথে দেখা পেলেই আয়াতুল কুরসি পড়বে। আমি জিন দ্বারা তোমার ঘরে নজর রাখবো। আমি তার কথা মতো সেই রাতে সজাগ থাকি, কিন্তু প্রায় রাত 2টার দিকে ঘরে পচা মাংসের গন্ধ পাই এত বিশ্রী যে উঠে বসি। তাকিয়ে যা দেখি তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। এইবার সেই সর্দার, আগের রাতের সেই লোক, আর একটা বড় ছায়া। তবে এই ছায়াটাই কি সেই ফুটো শয়তান? আমি কিছু না ভেবে দোয়া পড়তে শুরু করলাম। মনে বিশ্বাস ছিল আল্লাহর চাইতে শক্তিধর কেউ নেই, তাই তিনি আমাকে রক্ষা করবেন এই অশুভ শক্তির হাত থেকে। সূরা পড়া থামিয়ে দিলেই তাদের দেখা যাচ্ছে তারা আক্রমণ করতে আসছে। হঠাৎ দরজায় নক। সূরা পড়তে পড়তে খুললাম, দেখি ইমাম সাহেব। আমার প্রাণে যেন পানি ফিরে এলো। আমি সাথে সাথে তাকে জড়িয়ে ধরি। আব্বু আম্মু উঠলেন। ইমাম সাহেব বললেন, 3 জিন দিয়ে আমি পর্যবেক্ষণ করছিলাম, অবস্থা খারাপ দেখে নিজেই চলে এসেছি। বলে রাখা ভালো, তার বাসা আমাদের বাসার কাছেই ছিল। এইবার ইমাম সাহেব আমাকে আমার রুমে বসিয়ে সেই মুখোশটা নিজে পড়লেন এবং 40 মিনিট পর আমাকে বললেন, এতে কোনো জিন নেই, এ সাক্ষাৎ প্রথম শ্রেণীর শয়তান, যাকে খারাপ শ্রেণীর জিন পূজা করে। তিনি কোরআনের আয়াত চামড়ার ওপর লিখে তাবিজ পেঁচিয়ে কারো চামড়ায় বেঁধে ওইটাকে নদীতে ফেলে দেন। ফেলে দেওয়ার সাথে সাথে আমার বাবার ফোন পাওয়া যায় না। দুজনেরটাই পকেটে ছিল, একসাথে গায়েব। বলে রাখা ভালো, ওইটার ছবি তুলে রেখেছিলাম আমি ওটাতে। ইমাম সাহেবকে ব্যাপারটা বললে তিনি বললেন, ওই শয়তান চলে যাবার আগে তার সকল অস্বস্তি নিয়ে গেছে, কিন্তু ওটা মরেনি। ওটাকে মারা সম্ভব নয়, শুধু বিদায় হয়েছে। পরের দিন মামার কাছে জানলাম তারও ফোন হারিয়ে গিয়েছে। তাকে আর কিছু জানালাম না। হয়তো
তিনিও তার ফোনে কোনো ছবি দেখেছিলেন। যারা এটাকে বিশ্বাস করবেন না তাদের প্রশ্ন, একজন মানুষ বানিয়ে বলতে পারে, কিন্তু ঠিক কতটা বানাতে পারে যার সাথে ঘটেছে সেই বুঝবেন। গত 2 বছরে আর কোনো সমস্যা হয়নি। পরে ভুডো সম্পর্কে নেট থেকে জানি। আমার আম্মুর সাথে ছোটবেলায় কুচগাছের ঘটনা রয়েছে। এটা সিলেক্ট হোক বা না হোক, আমি ঘটনা পাঠাতে থাকবো ইনশাল্লাহ। এগিয়ে যাক ভূত.com, এগিয়ে যাক। এবার তিনি একটা পার্সোনালি একটা মেসেজ দিয়েছেন আমাকে। আমি সবাইকে বলতেই পারি যে স্টোরি টেলিং এর টাইম বাড়াতে, দেখা যাক সেটা করা যায় কিনা। আমার মনে হয় যে তিনি বলছেন সিলেক্ট হলে জানাবেন। এটা সারপ্রাইজ থাক না, আমি এই জন্য জানাইনি আর কি। তো যাই হোক, আমি ঘটনাটা পড়ে শোনালাম এবং আপনারা চিন্তা করেন যে আপনারা এরকম একটা মুখোশ যেটা আমরা ঘরে শো পিস হিসেবে রাখি, আমার সত্যি বিশ্বাস করে এখনই মনে হচ্ছে যে আমার পেছনে কেউ আছে। এইরকম ভয় পেয়েছি আমি এই ঘটনাটা পড়ে। বিশ্বাস করবো না কেন, তিনি লাস্টে লিখেছেন যে একজন মানুষ কতটা বানিয়ে বলতে পারে। ভাবুন তো, আপনি একটা মুখোশ নিয়ে আসলেন, সেই মুখোশে তাকিয়ে দেখলেন তার ভেতরে অন্য একটা জগৎ। ও মাই গড, কিন্তু চিন্তাই করতে পারছি না। আমি জানি না যে আপনি চিন্তা করতে পারছেন কতটা, কিন্তু এটা ভাবলেও আমার শরীর ঠান্ডা হয়ে আসে, এটা ভাবলেও আমার রক্ত হিম হয়ে আসে। চমৎকার ঘটনা পেলাম, যেটা পেয়ে অনেকদিন পর আমি চরম ভয় পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনি ঘটনা পাঠাতে থাকবেন আমাদের, এবং আমরা রেগুলার আপনার কাছ থেকে ঘটনা পাবো সেই প্রত্যাশা রেখে চলুন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। Voot.com. The fear returns with Russell. আমি যেটা করব, সরাসরি রেহমান ভাইয়ের ঘটনায় চলে যাব। আশা করছি যে রেহমান ভাইয়ের এই ঘটনাটাও আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি। শুভেচ্ছা সবাইকে, আমি রেহমান ফ্রম টরন্টো, কানাডা। আজকে আপনাদেরকে আমি যে ঘটনা শেয়ার করতে যাচ্ছি, এটা সাউথ আফ্রিকার টাউন জোহানেসবার্গের কাছাকাছি একটা শহরে। সাউথ আফ্রিকাতে আমরা তখন একটা সেমিনারের উদ্দেশ্যে আমরা গ্রুপ অফ পিপল আমাদেরকে ওখানে যেতে হয়েছিল জোহানেসবার্গ সিটিতে। এটা একটা এভিয়েশনের ক্যারিকুলাম ছিল। ওই ট্যুরটাতে আমাদের মধ্যে অনেক জাতিগত, অনেক ন্যাশনালিটি আমরা একসাথে হয়েছিলাম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। আমরা ওখানে যখন পৌঁছলাম, এর মধ্যে আমাদের বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছিল, আমাদেরকে আমাদের কারিকুলাম দিয়ে দেওয়া হয়েছিল। আমরা যখন হোটেলে এসে রুম খুললাম, একটু পরেই আমাদেরকে একটা প্যাকেটে করে সমস্ত আমাদের আইটিনারিটা ওরা দিয়ে দিল। আমার প্ল্যান ছিল, আমার যেমন করে হোক এখানকার মিউজিয়ামে আমাকে যেতেই হবে, অ্যাপার্টেড মিউজিয়াম। এটা 1948 থেকে 1990 পর্যন্ত ওদের ভেতরে যে জাতিগত বৈষম্য ছিল, এর সমস্ত কিছু এই মিউজিয়ামের মধ্যে রাখা। আমাকে রেবেকা বলে একটা মেয়ে, তার সঠিক নাম আমি বলতে পারছি না সঙ্গত কারণেই, এবং রেবেকাও সে সাউথ আফ্রিকার মেয়ে। ওর সাথে আমার বেশ দু একটা কথাবার্তা হচ্ছিল, নতুন পরিচয়। তারপরও সে আমাকে বলল যে আমি এখানেই মোটামুটি আমার জীবনের অনেক কটা বছর কেটেছে, আমার পড়াশোনা হয়েছে। আমি যখন কলেজে আসি, হাই স্কুলে আসি, আমি তখন এখানেই বড় হই। তো আমার তো বেশ ভালো লাগলো। তো আমাকে রেবেকা একটা প্রস্তাব দিয়েছিল, বলল যে কাল সকালে, কালকে সারাটা দিন যেহেতু আমাদের অফ আছে, তারপর দিন থেকে আমাদের যে সেমিনার শুরু হবে, কালকে আমার এখানে আমার ব্যাংকের অ্যাকাউন্টে কিছু কাজ আছে, তুমি যদি আমাকে একটু কোম্পানি দাও তাহলে আমি কাজটা সেরে আসতে পারবো। একটা জিনিস বলে রাখা ভালো, এই সাউথ আফ্রিকার জোহানেসবার্গ সিটিতে বিভিন্ন জায়গা আছে, এখানকার পুলিশিং, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, ওরা নিজেরা এখানে এরিয়া করে রেখেছে যেখানে ক্রাইম রেট হয়তো অনেক বেশি। ওরা বড় বড় ব্যানার দিয়ে, বিলবোর্ড দিয়ে ওরা ওখানে লিখে দেয়, দূর থেকে দেখা যায় যে ক্রাইম এরিয়া। একা যাওয়াটা ঠিক তেমন সমীচীন নয় আর কি। তার উপরে আমি রেবেকার কথা ভাবলাম যে হয়তো সে কারণেই
আমাকে বলেছে তার সাথে একটু যাওয়ার জন্য ব্যাংকে। আমি রাজি হয়ে গেলাম, কিন্তু তার বদলে আমি ওকে বললাম, তোমাকে কিন্তু আমাকে অ্যাপার্টেড মিউজিয়ামে নিয়ে যেতে হবে, কারণ লোকালের সাথে থাকা আমার আর গাইডের কোনো দরকার হবে না, তুমি আমাকে এক্সপ্লেন করতে পারবে। ও আমাকে বললো নো প্রবলেম, আমি কাজটা সেরেই আমরা ওখান থেকে চলে যেতে পারবো। সকালবেলা উঠলাম, যথারীতি আমরা ওখানে চলে গেলাম ব্যাংকে। আমরা একটা উবার ডেকে ওখানে ব্যাংকে গেলাম। আসলে বেশ এরিয়াতে দেখলাম বড় বড় করে লেখা আছে যেগুলো ক্রাইম এরিয়া। আমরা ব্যাংকে, ও যখন ব্যাংকে ঢুকলো আমি বাইরে দাঁড়িয়ে একটা দোকানের মধ্যে দেখলাম এখানে একটা জিনিস, আরেকটা জিনিস বলে রাখি, এখানে বহু বছর আগে ইন্ডিয়ানস এরা এখানে এসছিল এবং এরা এখানে বিজনেস করে, এরা এখানে থাকে বহু বছর ধরে। পাশে একটা ইন্ডিয়ান দোকান সেরকম, ওখানে ঢুকলাম, দেখি ওখানে আবায়া, নেকাব, তারপরে টুপি, তসবি এগুলো সব বিক্রি করছে। দেখতে বেশ ভালো লাগলো, কত হাজার মাইল দূরে দেশ থেকে এইখানে এসব বিজনেস, এটা একটা আলাদা রকমের একটা ফিলিং। এই ফিলিংটা পৃথিবীর বিভিন্ন জায়গায় গেলে যারা যায় তাদের মধ্যে তারা বুঝতে পারবে আমি আসলে কি মিন করছি। ও তাড়াতাড়ি ব্যাংকের কাজ সারলো, এসে আমাকে বললো যে চলো ফিরে যাই, তার আগে তুমি এক কাজ করি, এখানকার তো অনেক ফেমাস, এখানকার বিফ, সাউথ আফ্রিকান বিফ তো অনেক ফেমাস, এখানে একটা রেস্টুরেন্ট থেকে আমরা বিফের কিছু কাবাব পিক আপ করি, চিকেন টিক্কা নিয়ে নেই, আমরা আমাদের লাউঞ্জে গিয়ে হোটেলে আমরা ওখানে খেয়ে নিয়ে তারপর আমরা অ্যাপার্টেড মিউজিয়ামে আমরা যেতে পারবো। যাই বলা তাই কাজ, আমরা খাবার পিক আপ করে নিলাম, খাবার নিয়ে আমরা হোটেলে আসলাম। আমরা যেহেতু একটা বিগ গ্রুপ, হোটেল আমাদেরকে বেশ খাতির যত্ন করার জন্য পুরো লাঞ্চটা আমাদেরকে দিয়ে দিয়েছে। ওখানে বসে আমরা খাওয়া দাওয়া করলাম, চট করে আমি রুমে চলে গেলাম, সেও গেল। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে একেবারে সরাসরি অ্যাপার্টেড মিউজিয়ামে। এটা আসলে না দেখলে ঠিক, আমি ওখানে না গেলে কেউ বিশ্বাস করতে পারবে না যে মানুষের জাতিগত যে বিভেদ, মানুষের ভেতরে যে স্কিনের যে ডিফারেন্স, এখানে ওরা সবকিছু রাখা। এখানে নেলসন ম্যান্ডেলা, পৃথিবীর বিশ্ববিখ্যাত লিডার নেলসন ম্যান্ডেলার তার সমস্ত জীবনের সবকিছু এখানে ওরা রেখেছে। ঢোকার মুখেই দেখলাম চেয়ার, ওখানে চেয়ার ঠিক না, এটা একটা বেঞ্চির মতো ওখানে রাখা, ওখানে বড় করে লেখা আছে কোন বর্ণের মানুষ এখানে বসতে পারবে, ভিন্ন বর্ণের মানুষ এখানে বসতে পারবে না। আসলে এই বেঞ্চগুলো কিন্তু মিউজিয়ামের এই অংশ, ওরা বাইরে রেখেছে জাস্ট একটা এফেক্ট দেওয়ার জন্য। ঢোকার মুখে গেটের ক্ষেত্রেও আমি তাই দেখলাম, গেটেও দেখলাম আলাদা লাইন করা আছে একটা বিশেষ বর্ণ মানুষ ঢোকার জন্য, আর বাকি বর্ণের মানুষগুলো ওই গেট দিয়ে ঢুকতে পারবে। ভেতরে ঢুকে তো আরো অবাক হয়ে গেলাম, অনেকগুলো ফাঁসির দড়ি দেখলাম ঝুলিয়ে রাখা, তার মধ্যে আইসোলেশন ছোট ছোট খুপড়িঘর যেখানে ভেতরে রেখে দেওয়া হতো, এত ছোট যে কোনো রকমে কিভাবে থাকতো এখানে আমি বর্ণনা দিতে পারবো না। আরো অনেক কিছুই আছে, আমরা ওগুলা দেখে আমরা চলে আসলাম। আসতে আসতেও আমাকে বলল, তুমি তো আমাকে অনেক ফেভার করলে, তুমি আমাকে আরেকটু ফেভার করো। আমার হঠাৎ মনে পড়লো আসলে আমার দাদু তো এখানে থাকে কাছেই, প্রিটোরিয়াতে আমার দাদু থাকে, আমাদের যেতে বেশিক্ষণ লাগবে না, আমরা ট্রেনে করে যদি যাই তাহলে আমাদের হাফ অ্যান আওয়ার মধ্যে আমরা পৌঁছে যাবো। আমার কিছু জিনিস আছে, আমি ওগুলা পিক আপ করতে চাই। আর তাছাড়া আমি জোহানেসবার্গে এসেছি প্রায় আমার 6 মাস পার হয়ে গেল, আমি কিছু জিনিস পিক আপ করবো, তারপর আমরা চলে আসবো, তারপর রাত্রে এসে আমরা ঘুমিয়ে পরদিন আমরা সকালে সেমিনারে যাব। আমিও এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করতে পারলাম না, কারণ আমি এর আগে প্রিটোরিয়া নিয়ে অনেক পড়েছি, আর তাছাড়া এরকম নতুন জায়গা দেখতে কার না ইচ্ছে করে। যা বলা তাই কাজ, আমরা ওখান থেকে সরাসরি স্যান্টন বলে যে জায়গা, ম্যান্ডেলা স্কোয়ার, তার পাশে আমরা যে ট্রেন স্টেশন, ওখান থেকে টিকিট কেটে আমরা ট্রেনে উঠে গেলাম। যেতে যেতে ওর সাথে কথা হচ্ছিল এবং ও আমার সম্পর্কে জিজ্ঞেস করলো, আমি ওর সম্পর্কে জিজ্ঞেস করলাম। ওর স্টোরিটা অনেক টাচি। ওর যখন 2 বছর বয়স, ওর বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায়। ওর মা আসলে অ্যাঙ্গোলার মহিলা, ওর মা তখন ওকে নিয়ে ওর নানির বাড়ি অ্যাঙ্গোলাতে চলে যায়, কিন্তু বছর 2 পরে আরো ওর মা আবারও বিয়ে করে। এখন এই বেচারি তখন সে একা হয়ে গিয়েছিল, ওর নানির কাছে ও 8 বছর বয়স পর্যন্ত ছিল। 8 বছরের পরে ওর দাদু, যেখানে আমরা এখন যাচ্ছি, ওর দাদু ওকে নিয়ে আসে, ওর দাদুর কাছে ও বড় হয়, ওখানে থেকে তার হাই স্কুল কলেজ সবকিছু সে ওখান থেকে করে। আমরা স্টেশনে এসে পৌঁছালাম, দেখলাম সেই মুভিতে দেখা সেই শর্টস পরা, খাকি রঙের হ্যাট পরা, শার্ট পরা, সাফারি ড্রেসের মতো। তো ওর দাদু এসে হাজির হলো, বেশ সুঠাম, বেশ শক্ত সমর্থ মানুষ। তা আমার সাথে পরিচয় করিয়ে দিল। 15 মিনিটের মধ্যে ওদের আমি
ওর দাদুর বাসায় পৌঁছলাম। বিশাল বাড়ি, ব্যাকইয়ার্ডটা দেখার মতো। আর রুমে ঢুকতেই, এটা একটা র্যাঞ্চ হাউসের মতো, রুমে ঢুকতেই সে পুরনো সমস্ত আসবাবপত্র। আরেকটা জিনিস আমাকে অভিভূত করলো, ওখানে না হলো অন্তত 10,000 বই রাখা আছে, পার্সোনাল লাইব্রেরি। আমি তো তাকিয়ে থাকলাম শুধু বইয়ের দিকে। ওর দাদু বলল যে এখানে যতগুলো বই দেখছো এর প্রত্যেকটা বই আমার পড়া, এটা আমার সারা জীবনের সঞ্চয়, এগুলো ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। তো ওনার জ্ঞান সম্পর্কে আমার আর কোনো ডাউট থাকলো না, বোঝা গেল যে উনি বেশ জ্ঞানী মানুষ। তো এর মধ্যে রেবেকা চলে গেল তার রুমে সেই টুকটাক জিনিস দেখার জন্য। আমাকে আবার ডাক দিল, বলে এসে আমার রুমটা তুমি দেখে যাও, আমার স্কুল জীবনের, আমার কলেজ জীবনের কিভাবে কেটেছে এখানে। তা আমি একটু অস্বস্তি লাগছিল, তারপর আমি একটু গেলাম, গিয়ে দেখি আসলে খুব সুন্দর করে সাজানো ওর রুমগুলো, সেই ওভাবেই রাখা। ওর দাদি নেই, দাদি মারা গেছে অনেক বছর আগে। ওর দাদুর সাথে থাকে একজন গভর্নেন্স থাকে আর একটা হেল্পার থাকে। তো তারা, আমি নিচে নেমে আসার সাথে সাথে দেখলাম ওরা বেশ কিছু জিনিস, খাবার দাবার ওখানে দিয়ে গেল। আর আমাকে জিজ্ঞেস করলো কোনো রকমের ড্রিঙ্কস নিবে কিনা। তো আমি না বললাম, আমি বললাম যে ফর মি টি ইজ ফাইন, নো প্রবলেম। তো আমি ওটা নিলাম। এর ভিতরে দেখলাম ওই গাড়ির শব্দ পাওয়া গেল বাইরে। ওর দাদু বললো যে আমার কিছু বন্ধু বান্ধব আসার কথা, আমি তাদেরকে চট করে নিয়ে আসি। দেখি 4 জন ভদ্রলোক ঢুকলো, আফ্রিকান। ওরা সরাসরি পেছনের ব্যাকইয়ার্ডে চলে গেল। এখন আমাকে ওরা ওখানে বসে আলাপ করছে, কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। ওরাই কথাবার্তা বলছে কিছু, ওখানে বসে কিছু ড্রিঙ্কস ওরা ওখানে করছে। তো আমাকে রেবেকা বলল, চলো আমার দাদুকে বলে আমরা বেরিয়ে যাই, কারণ আমাদেরও তো আর সময় নেই। আমরা যখন ব্যাকইয়ার্ডে গেলাম, ওর দাদু বললো, আরে এসো বসো, একটু পরিচয় করিয়ে দিই। তো আমার সাথে পরিচয় করিয়ে দিল। প্রত্যেকটা যে 4 জন লোক ওখানে বাইরের থেকে এসেছিল আমার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়েছিল। তো ওদের চোখগুলো যে আমি কেমন আমি ঠিক বুঝতে পারবো না, আমিও তাকিয়েছিলাম। আমাকে ওর দাদু বললো যে তোমাকে একটা জিনিস দেখাই। দেখি ওখানে কাঠের অনেক কিছু জিনিস রাখা। একটা জিনিস দেখালো, একটা মানুষের মুখের মতো, মুখ যেরকম কঙ্কালের মুখ হয়, আবার একটা ত্রিশূল এবং কিছু স্টারের কম্বিনেশন কাঠের খোদাই করে। বলে এটা অনেক পুরনো একটা জিনিস, তোমাকে একটা ম্যাজিক দেখাই, চলো। ওখানে একটা চেয়ার ছিল, ওই চেয়ারের একটু ঝুঁকানো চেয়ার, ওখানের মধ্যে আমাকে বসালো। বসিয়ে ওই কাঠটা বললো যে তুমি কাঠের দিকে তাকাও। আমি কাঠের দিকে তাকালাম। তাকানোর সাথে সাথে আমার সবকিছু মনে হচ্ছিল কেমন একটা ড্রিমি। হঠাৎ দেখলাম ওই 4 ভদ্রলোক আমার চারদিকে দাঁড়ানো। তারপর দেখলাম রেবেকাকে, ও একটা ব্ল্যাক হুডি পরা, টকটকে লাল লিপস্টিক দেওয়া, আমার দিকে ঝুঁকে আসছে। কিন্তু আমি কোনো নড়তে পারছি না, আমি কিছু বলতেও পারছি না। আমি তাকাচ্ছি সেই কাঠের ওটার দিকে, ওর দাদু ধরে আছে। রেবেকা আমার টি শার্টটা দেখি টেনে খুলে ওর হাতে একটা নিডেলের মতো দেখলাম। আমার চেস্টের ঠিক সেন্টারে দেখি একটা ক্রসের মতো দাগ দিল। আমি কোনো ব্যথা পেলাম না। তারপর আমার স্টমাকের, আমার নাভির দুদিকে দেখি 2টো ক্রস দাগ দিল। আশ্চর্য, আমি কোনো ব্যথা পাচ্ছি না। নিডেল দিয়ে আমাকে খোঁচাখুচি করছে, আমি নড়তেও পারছি না, মুভও করতে পারছি না। তাকিয়ে দেখি ওই 4 জনে মিলে কি সব বলছে, বিড়বিড় করছে। এরপরে আমার আর কোনো কিছু মনে নেই। আমি যখন চোখ খুললাম, তাকিয়ে দেখি আমি তখন ওই চেয়ারের ভেতরে, ওই চেয়ারের মধ্যেই আমি ওখানে শুয়ে আছি, ওখানে কেউ নেই, অন্ধকার। আমি তাড়াহুড়ো করে উঠলাম। উঠে যখন স্লাইডিং একটা ডোর ছিল ব্যাকইয়ার্ড দিয়ে, ওখানে ঢুকে দেখলাম ওর দাদু, রেবেকা আর ওর দাদু মিলে গল্প করছে। আমার দিকে তাকিয়ে বললো, তুমি তো ঘুমিয়ে গিয়েছিলে, আচ্ছা তোমাকে ডিস্টার্ব করিনি, চলো আমরা বেরিয়ে পড়ি। আমি কিছুই বুঝতে পারছি না। আমিও তাড়াহুড়ো করে ওর সাথে বেরিয়ে স্টেশনে আসলাম, ট্রেনে আসলাম। ট্রেনে করে যখন ব্যাক করছিলাম, আমি ওকে জিজ্ঞেস করলাম, আসলে আমাকে তো ডাকলেই পারতে, আমি ঘুমিয়ে গেছিলাম। বলে হ্যাঁ তুমি ঘুমিয়ে গেছো। আমি সেই বাকি লোকগুলা কোথায়? বলে কোন লোক? ওই যে 4 জন আসলো। বলে ওরা তো চলে গেছে অনেক আগে। কিন্তু আমি ওর তাকিয়ে দেখলাম ওর ফেসের ভেতরে, ওর ঠোঁটের পাশে সেই যে লাল টকটকে রং মুছে ফেলার যে হালকা দাগ, সেটা তখনও ওখানে রয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না, কিছু বলতেও পারছি না। হোটেলে এসে কখন আমি দেখবো আমার বডিতে সেই দাগ আছে কিনা। আমি যখন লবিতে আসলাম হোটেলে, ও আমাকে বললো, আমার দাদু তোমাকে একটা জিনিস গিফট দিয়েছে, তুমি এটা রাখো, রুমে গিয়ে খুলো। রুমে গেলাম, তাড়াহুড়ো করে আমি গিফটটা রেখে টি শার্ট খুলে দেখলাম, হ্যাঁ সত্যি সত্যি আমার চেস্টে একটা ক্রস দেওয়া, আমার স্টমাকের দুদিকে ক্রস দেওয়া। আমি সাবান পানি দিয়ে অনেক চেষ্টা করলাম উঠাতে পারছি না। এসে গিফটের আনর্যাপ করে দেখি সেই কাঠের যে সেই জিনিসটা উনি আমাকে দিল, এবং ওখানে একটা নোট লেখা আছে যে কিপ ইট উইথ ইউ অল দ্য টাইম। আমি বুঝলাম না, সেই গিফটটা আমার কাছে এখনো রাখা আছে। আজকে প্রায় বছর 2 হলো, সেই এখনো পর্যন্ত আমার রুমের মধ্যে রাখা।
আর আমাকে বলে দিয়েছিল অবশ্য ওর দাদু যে এটা কোনো একটা দিকে, ডোরের দিকে ফেস করে রাখার জন্য। তা আমি ওভাবে রেখেছি। আমি সুপারস্টিশিয়াস না, কিন্তু আমি ওভাবে রেখেছি, আমি জানি না কি হয়। এই ছিল আজকে আমার ঘটনা। অনেক দিনের জমে থাকা রহস্যময় ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে পেরে বেশ হালকা মনে হচ্ছে। বারবার একটা কথাই আমার মনে হয়, এমন ইউনিক একটা অনুষ্ঠান পরিচালনার জন্য রাসেল ভাইকে এই আইডিয়াটা কে দিয়েছিল। আন্তরিক শুভেচ্ছা সবাইকে। রহমান ফ্রম টরন্টো, কানাডা। See you again somewhere, someplace, sometime. আল্লাহ হাফেজ। চলুন শুনে আসি মাসুকের চমৎকার ঘটনাটি। হ্যালো লিসেনার্স, আমি এস এম মাসুক আপনাদের সাথে আজকে আরো একটা স্টোরি শেয়ার করব। কিন্তু শেয়ার করার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি একটা বিশেষ কারণে। সেই কারণটা হচ্ছে রাসেল ভাই রিসেন্টলি আমাকে জানাইলো ভূত.com এর পাইলট এপিসোডের সময় আমি একটা স্টোরি শেয়ার করেছিলাম হোস্টেল নামের, যেটা হচ্ছে আমি এই রিসেন্টলি জানলাম যে হোস্টেল স্টোরিটা সেটা হচ্ছে এই ভূত.com এর এই পর্যন্ত হাইয়েস্ট প্লেড স্টোরি। সো আমার জন্য এটা খুবই এক্সাইটিং একটা বিষয়। অ্যান্ড বিকজ রাসেল ভাই জানে যে আমি ভূত এফএম এর ফ্যান ছিলাম সিন্স ডে ওয়ান, অ্যান্ড ওই অ্যাজ এ ফ্যান এবং পরবর্তীতে স্টোরি শেয়ার করতে করতে আজকে হচ্ছে সেটা হাইয়েস্ট প্লেড স্টোরি হিসেবে আছে। সো এটার জন্য আমার জন্য এটা খুবই আনন্দের একটা বিষয়। সো থ্যাংকস লিসনার্স যারা এটাকে হাইয়েস্ট প্লেড বানাইছেন, আরেকবার শুনেন। আর রাসেল ভাইকেও থ্যাংকস। রাসেল ভাই আমার খুবই কাছের একজন মানুষ ফর সো মেনি রিজনস। আমি অনেক দিন ধরে তার শোর ফ্যান ছিলাম এবং পরবর্তীতে আমরা ফিল্ম মেকিং এ মাস্টার্স করছি একসাথে, দেন একসাথে কাজ করা হচ্ছে। সো সব দিক মিলিয়ে থ্যাংক ইউ রাসেল ভাই। আশা করি আপনি সবসময় ভালো দলে থাকেন। সো এনিওয়েজ স্টোরিটা শেয়ার করি এখন। এই যে স্টোরিটা, এটা আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ডের কাছ থেকে শোনা। স্টোরিটা আনুমানিক 2008 to 10 এই টাইমটার মধ্যে, 2008 বা 10 মানে অলমোস্ট এক যুগ আগে। সো স্টোরির লোকেশনটা আমি বলছি না স্বাভাবিকভাবেই, বাট এটা হচ্ছে খুবই রিমোট একটা গ্রামে, কিছুটা পাহাড়ি এলাকা টাইপের একটা খুবই রিমোট গ্রাম। সেই গ্রামের ঘটনা। তো ঘটনার মূল যে জায়গাটা সেটা হচ্ছে গ্রামের সাইডে জঙ্গলের কাছাকাছি একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে বিধবার চালা। এখন চালা মানে জিনিসটা, জায়গাটা এরকম মূল গ্রাম থেকে একটু সাইডে জঙ্গলের মধ্যে এবং বেশ ঘন বনের মাঝখানে হচ্ছে একটা জায়গা যেখানে একটা সাইড হচ্ছে পানি, পানির পরে হচ্ছে ওপেন যেখান থেকে দূরে গ্রামটা দেখা যায়, আর আরেক সাইডে হচ্ছে এই হাফ সার্কেল শেপে একটা মাঠ, অর্থাৎ অর্ধবৃত্ত আকৃতিতে একটা মাঠ। মাঠের এক সাইডটা পানি আর অন্য সাইডটা আর কি, বাকি সাইডগুলো সবগুলো হচ্ছে ঘন জঙ্গল। সো ঘটনাটা যেদিন হয় সেদিন হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। আমি যার কাছ থেকে শুনি, আমার ফ্রেন্ড, সে বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরে বেশ আর কি সব আনুষ্ঠানিকতা শেষ। সো গ্রামের যেটা হয় যে ইয়াং পোলাপন যারা থাকে তারা হচ্ছে ওই বিয়ে বাড়িতে ওখানে আনন্দ উৎসব বা গান বাজনা করতে থাকে। তো যথারীতি ওই দিন বেশ রাত হওয়ার পরে আমার ওই ফ্রেন্ড হঠাৎ করে ডিসাইড করলো যে এখানে না থেকে আমরা বিধবার চালায় যাই, যে ওখানে বসি কিছুক্ষণ আড্ডা দিই। তো হয়তো সবাই টায়ার্ড ছিল বা ডিফারেন্ট প্ল্যান্স ছিল, কার কেউ যেতেছে না। তো আমার ওই ফ্রেন্ড এবং ওর এক কাজিন, এক ছোট ভাই ডিসাইড করলো যে আচ্ছা আর কেউ না গেলে আমরাই যাবো ওখানে, যে আড্ডা দিই বা তাস খেলি সামথিং। এবং ওই দিন জ্যোৎস্না রাত ছিল, পূর্ণিমা, ফুল মঞ্চ। তো ওরা যথারীতি ওখানে চলে গেল। এখন গভীর রাত প্লাস জ্যোৎস্না রাত প্লাস একদম রিমোট একটা গ্রাম। এটা শুনলে মনে হয় যে রাতের গ্রাম, তার মানে খুবই নিস্তব্ধ। বাট রাতের গ্রামে যারা থাকছে তারা জানে যে এটা মোটেই একদম সাইলেন্স নাই। রাতের গ্রাম মানে অদ্ভুত একটা মিউজিক, আমি নয়েজ বলবো না, ইটস লাইক এ মিউজিক, প্রচুর শব্দ থাকে। বাট একই সাথে একটা যেটা ব্যাপার থাকে যে জঙ্গলের মধ্যে ওখানে প্রচুর গাছপালা থাকে, নয়েজ পাস হওয়ার, সাউন্ড পাস হওয়ার খুবই সোর্স থাকে অনেক বেশি, এবং চারিদিকে পাতা পড়া, বেশ ছমছম একটা পরিবেশ। এবং এর ফলে কি হয় যে জঙ্গলের মধ্যে কেউ যদি হাঁটাহাঁটি করে, বেশ দূর থেকেও গ্রামে সেই সাউন্ডটা শুনতে পাওয়া যায়, এবং এত ক্লিয়ার স্পেসিফিক যে কেউ কোন দিক দিয়ে হাঁটতেছে, কোথায় থেকে কোথায় যাচ্ছে, মুভ করছে, পাতার মধ্যে এই মুভমেন্টের সাউন্ডটা খুব ক্লিয়ার বোঝা যায়। বাট এটা সাইলেন্স না, মানে রাতের পোকামাকড়, পাখি, রাত জাগা প্রাণী, সবকিছু, বাতাস, সবকিছু মিলে অদ্ভুত একটা মিউজিক ক্রিয়েট হয়।
খুবই চমৎকার। যারা গ্রামের রাত কাটানোর অভিজ্ঞতা আছে তারা খুব ভালো জানেন, গ্রামের যারা লিসনার্স। এনিওয়েজ, তো ওরা বেশ গভীর রাত ওখানে বসে রয়েছে, আড্ডা দিচ্ছে। সামনে পুকুর, পেছনে অর্ধবৃত্ত আকৃতিতে হাফ সার্কেল আর কি জঙ্গল। তো হঠাৎ মাঝরাতের দিকে পূর্ণিমা, সবকিছু দেখা যাচ্ছে, খুবই সুইট সাউন্ডস। সাডেনলি সব সাউন্ড থেমে গেল, মানে সাইলেন্ট। সাডেনলি কোনো পোকার সাউন্ড হচ্ছে না, বাতাস নেই, কিচ্ছু না, নাথিং। ইট ওয়াজ পিন ড্রপ সাইলেন্স। এরকম অবস্থায় এই ব্যাপারটা আমার ফ্রেন্ডরা নোটিস করলো যে সামথিং ইজ রং। কোনো সাউন্ড নেই, সবকিছু হঠাৎ করে থমথম হয়ে গেছে। এ সময় আমি বলছিলাম যে জঙ্গলের মধ্যে পাতা পড়া থাকে, সো কেউ মুভ করলে সেই সাউন্ডটা স্পষ্ট শোনা যায় অনেক দূর থেকে। ওরা শুনতে পারলো যে ওদের উল্টা দিকে জঙ্গলের ভেতর থেকে, দূর থেকে কেউ একজন হেঁটে হেঁটে এদিকে আসতেছে। সো এটা খুবই নর্মাল একটা বিষয় ওদের কাছে মনে হইলো যে হয়তো আমাদের ফ্রেন্ডরা যারা আছে তারা জয়েন, মানে ওরা এখানে আসে তো ফ্রেন্ডসরা জানে, সো তারা হয়তো জয়েন করার জন্য আসতেছে কেউ। তো ওরা অপেক্ষা করতেছে যে ফ্রেন্ডটা কখন আসবে। পায়ের শব্দ ধীরে ধীরে জঙ্গলের মধ্যে দিয়ে আগে আসতেছে ওদের দিকে, একটু একটু করতে করতে একদম কাছাকাছি চলে আসছে। ওরা অপেক্ষায় আছে যে আমরা তাকে থাকলেই আর কিছুক্ষণের মধ্যেই যে আসে সে জঙ্গল থেকে এই মাঠের মধ্যে পা দিবে। এবং খুব বেশ ছোট একটা জায়গা, না বেশ ছোট না, মানে মোটামুটি দেখা যাওয়ার মতো একটা জায়গা। সো জঙ্গল থেকে বেরে মাঠে পা দিলেই চাঁদের আলোতে তাকে স্পষ্ট দেখা যাবে। কিন্তু আর অবাক হয়ে খেয়াল করলো যে পদশব্দটা ওদের দিকে, যে পার্সনটা বা যাই হোক ওদের দিকে আসতেছিল, সে মাঠের ঠিক কিনারে জঙ্গলের ভেতরে গাছের ছায়া এসে দাঁড়ায় গেল। অর্থাৎ সে আর 1-2 স্টেপ আসলেই হচ্ছে সে যে মাঠে চলে আসবে, তাকে দেখা যাবে, কিন্তু সে সেটা করতেছে না, সে দাঁড়িয়ে রয়েছে। ওরা এবার একটু চিন্তা করতেছে যে এটা কি হইতে পারে, কি। কতক্ষণ কয়েক সেকেন্ড পরে ফুটস্টেপটা, যেহেতু আমি বলতেছিলাম যে মাঠটা হচ্ছে হাফ সার্কেল শেপের, ওদের সরাসরি সামনে চলে আনা ইসা ডান দিকে হাঁটতে 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 ওদের একদম ডান কর্নারে, পানির কিনারে ওইখানে চলে গেল। ওরা ফুটস্টেপ ফলো করে শুনতেছে, বুঝতেছে যে এই শব্দটা কই থেকে কই যেতেছে, বাট এখনো দেখতেছে না। সে যথারীতি সামনের মতো একদম কর্নারে এসে দাঁড়াইছে। আরেকটু আগালি পুকুরে কিনারে গেলে তাকে দেখা যাওয়ার কথা, কিন্তু সেটা করতেছে না। আবার ফুটস্টেপটা মুভ করা শুরু করলো, করতে 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 আবার ওদের একদম লেফট কর্নার পর্যন্ত আসলো। এইবার ওরা একটু ভয় পাইতেছে যে এটা কি, মানে ফার্স্ট ওদের থটটা ছিল যে হয়তো বন্ধুরা কেউ মজা করতেছে, এখন ওদের কাছে মনে হচ্ছে এটা কি ডাকাত বা এরকম কেউ কিছু হবে। বাট ওরা এই লজিকটা বের করতে পারতেছে না, বিকজ এই মুহূর্তে এরকম হওয়ার কথা না গ্রামের মধ্যে, এই জায়গায়, এবং ওদের কাছে এরকম কোন ভ্যালুয়েবল জিনিসও নাই যার জন্য ডাকাত আসবে। এই ফুটস্টেপটা এরকম 2-3 ওদের ঘিরে, মানে হাফ সার্কেলে ঘুরতেছে ওদের চারপাশ দিয়ে, এবং ওদের পেছনে তখন পুকুরটা, পুকুরের পরে বিস্তীর্ণ ক্ষেত, দূরে গ্রাম। পেছনে কেউ নেই, চাঁদের আলোতে স্পষ্ট পুকুর, এবং লম্বা পুকুর, এবং সামনে অর্ধ চন্দ্রাকৃতি বা হাফ সার্কেল শেপে হচ্ছে জঙ্গল। এই ফুটস্টেপটা এই হাফ সার্কেলে কর্নারে ঘুরতে 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 একসময় ওদের সামনে আইসা আবার দাঁড়াইছে। সামনে বলতে মাঠে আসেনি, ওদের ঠিক ফেস বরাবর জঙ্গলের ভেতরে দাঁড়াইছে, যে আর এক স্টেপ আসলেই দেখা যাবে। তো এইবার ওরা এই টেনশনে থাকতে না পেরে ওরা উঠে দাঁড়াইছে এবং একটু একটু করে হাঁটা শুরু করছে যে দেখি এটা কে। তো ফুটস্টেপটা ওদের সামনে ঠিক জঙ্গলের মধ্যে মুভ করতেছে, দাঁড়ায় নিয়ে একটু সাউন্ড দিয়ে যে আমি এখানে, অ্যাজ ইফ যে সে চ্যালেঞ্জ করতেছে যে আমি এখানেই আসি, জাস্ট মাঠ পার হয়ে জঙ্গলে ঢুকলেই আসি, চলে আসো আসো। এবং ওরাও ধীরে ধীরে আগে যেতেছে, ডাকতেছে কে কে, কোনো সাউন্ড নাই, জবাব নাই। হঠাৎ করে ওদের পেছন থেকে, অর্থাৎ পুকুর যেদিকে, ওদিক থেকে একটা ঢিল বা কিছু একটা উড়ে এসে অ্যাজ ইফ কেউ একটা পাথর বা ডাল কিছু একটা থ্রো করলো, যেটা ওদের দুজনের মাথার উপর দিয়ে ওদের ঠিক সামনে জঙ্গলে যেখানে লোকটা থাকার কথা ওইখানে যায় পড়লো। ধুক, যেখানে 1 সেকেন্ড আগে ফুটস্টেপ ছিল ওইখানে একটা ভারী কিছু এসে পড়লো, এবং সেটা পড়লো ওদের পেছন থেকে, যেখানে মাঠ এবং একটা বিশাল পুকুর, পুকুরের পরে বিশাল ধান ক্ষেত।
বিস্তীর্ণ, যেখানে দূর দূরান্তে কেউ ছিল না, ঘুরে আসা সম্ভব না, বা অত দূর থেকে থ্রো করে মাঠের অপোজিটে জঙ্গল পর্যন্ত পাঠানো সম্ভব না সাডেনলি। এবং এই জিনিসটা হঠাৎ এত আচমকা হইল বিকজ ওদের সামনে একটা কিছু আর টেনে ভয় ছিল, বাট এইভাবে পেছন থেকে কিছু একটা আসতেছে এটা ওরা আশাও করেনি। ওরা কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে গেল। ফ্রিজ হওয়ার পরে সাডেনলি ওরা রিয়েলাইজ করলো যে ঘটনাটা কি, এখানে কোনোভাবেই পসিবল না কেউ থাকা, এবং ওরা একা নাই, আশেপাশে কিছু একটা আসছে যেটা মানুষ না। বিকজ মানুষের পক্ষে এরকম একটা ভারী কিছু একটা এত দূর থেকে ঢেলে আনা পসিবল না। এটা রিয়েলাইজ হওয়ার সাথে সাথে ওরা ওরা এখান থেকে দৌড়ে জঙ্গলের ভেতর দিয়ে বেরিয়ে নিয়ে ঘুরে ওদের বাড়ির দিকে যাওয়া শুরু করলো। অ্যান্ড আমার ফ্রেন্ডের অ্যাকচুয়ালি ওই মোমেন্টে কি হয়েছে এটা খেয়ালও নাই। ও দৌড় দিছেও জানে যে বাড়িতে আসছে। ওর যে কাজিন ছিল সে বলছে যে যখন আসতেছে ওর কাছে মনে হয়েছে যে পেছনে কোনো একটা হাসির শব্দ শুনতে পেয়েছে বা এরকম কোনো সাউন্ড। অ্যান্ড পরের দিন ওরা ওদের ফ্রেন্ডদের সাথে দেখা করে এবং ঘটনাটা শেয়ার করে, এবং তারা একদম ডেসপায়ার্ড যে আমরা কেউ এই মজা করিনি। এবং এই ধরনের এটা যদি তার ফ্রেন্ডরা যে যোগ করতো সেক্ষেত্রে অবশ্যই একদিন দুদিন পরে এটা প্রকাশ করে দিত মজা নেওয়ার জন্য যে আরে তোদের ভয় দেখাইছি, ভয় পাইছিস। বাট টিল দিস ডে, আজকে এক যুগ পার হয়ে গেছে, সে ফ্রেন্ডদের সাথেও এখনো জিজ্ঞেস করে যে সত্যি করে বলতো তোরা কেউ ছিলি নাকি? তারা কেউ ছিল না। অ্যান্ড এটি কিভাবে হয়েছে, কে করছে, তার কোনো ব্যাখ্যা ওদের এখন পর্যন্ত নাই। বাট ওই জায়গাটাতে ওরা এরপরেও ফ্রিকুয়েন্টলি অনেকবার আড্ডা দিছে, সবাই 3-4 জন 5 জন মিলা রাত ভরে আড্ডা দিছে, এরকম কিছু হয় নাই। বা সেদিন রাত্রে কেন হয়েছিল, কি ছিল, তার উদ্দেশ্য কি ছিল, ওদের ক্ষতি করা না ওদের ভয় দেখানো না ওখান থেকে সরাই দেওয়া, এর কোনো ব্যাখ্যা আজ অবধি ওরা কেউ পায়নি। এই ঘটনাটা অনেকদিন আগেই আমি জানতাম, আমি শুনছি, আমি রাসেল ভাইয়ের সাথে শেয়ার করছি, আপনাদের সাথে ভূত.com এসে শেয়ার করার ইচ্ছা ছিল। সো আজকে করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে বা কেমন লাগবে জানেন। আর যদি এটার কোনো ব্যাখ্যা আপনাদের কাছে থাকে সেটাও বলতে পারেন। সো এনিওয়েজ, থ্যাংক ইউ। হোপফুলি আবার কোনো একটা নতুন গল্প নিয়ে আপনাদের সাথে কথা হবে। থ্যাংকস রাসেল ভাই, থ্যাংকস লিসনার্স, বাই। চলুন আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাই। এটি একটি লিফট নিয়ে, এবং এই ঘটনাটির নাম দেয়া যায় মাঝরাতের লিফট। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো দলে থাকেন। এটা নতুন করে জিজ্ঞাসা করলাম না। আমি KM নাহিন দিলাপ, দুবাই থেকে বলছিলাম। আমার বাসা বাংলাদেশের সিরাজগঞ্জের সদরে। আমি বেসিক্যালি বাংলাদেশে থাকাকালীন আপনার ভূত FM-টি শুনতাম। তো বন্ধ হয়ে যাওয়া এখানে আসার পরে আমি ভূত.com শুনছি। ভূত.com নতুন করে চালু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কথা বাড়াচ্ছি না, ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা মূলত আমার সাথে না, আমার এখানে রুমমেটের সাথে ঘটে যাওয়া। আমার কলিগও, একসাথে আমরা কর্পোরেট জব করি। তোর নাম সাব্বির, ওর সাথে ঘটে যাওয়া একটি সত্য কাহিনী। তো আমি ঘটনায় যাচ্ছি। ঘটনায় যাওয়ার আগে একটা কথা আমি বলে রাখি রাসেল ভাই, আপনাকে আর ভূত.com ইসলামদের উদ্দেশ্যে, আমি যে ঘটনাটি বলবো, এই ঘটনাটির কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ আমিও খুঁজে পাইনি, এবং আমার যে রুমমেটের সাথে ঘটেছে ও খুঁজে পাইনি। তো ঘটনাটি শেষে যদি আপনার স্পেশালি রাসেল ভাই আপনি এবং ভূত.com লিসেনারদের কারো যদি ঘটনার ব্যাখ্যা বা কি কারণে ঘটলো এটা যদি জানা থাকে প্লিজ জানাবেন, কমেন্ট সেকশনে লিখে হোক, রাসেল ভাই আপনি ইমেল করে হোক, প্লিজ আমাকে একটু জানাবেন। তো আমি কথা না বাড়িয়ে, সাব্বির আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো ঘটনাটি ঘটেছিল 2015-র দিকে। আমি তখন অনার্স 3rd ইয়ারে পড়তাম ঢাকার কোন একটা ইউনিভার্সিটিতে। আমরা ছিলাম 4 ভাই, আমার বড় 3 ভাই থাকতো গ্রামে, আমার বাসা ছিল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। তো আমি পড়াশোনার সূত্রে ঢাকায় থাকতাম, একটি হোস্টেলে থাকতাম। তো কোন এক ডিসেম্বরে, মানে শীতের সময়, আমার সবচেয়ে বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়। তো বিয়ে ঠিক হওয়ার কারণে আমি আমার
সাথে যে রুমমেট ছিল অনিক, আসাদ আর আরেফিন, আমার 3 জন রুমমেট ছিল। ওদেরকে ইনভাইট করি, ওরা আমার ইনভাইট অ্যাকসেপ্ট করে এবং আমি ওদেরকে নিয়ে আমার গ্রামের বাসায় চলে যাই যেভাবে অ্যাটেন্ড করার জন্য। তো যেভাবে সেই কাজ আমরা গ্রামে গেলাম 3-4 দিন আগে, যেহেতু ছোট ভাই হিসেবে বিয়ের কিছু দায়িত্ব ছিল, তো আমি 3-4 দিন আগে গেলাম, কাজ টাজ করলাম। ওরাও রুমমেটরাও আমার সাথে ঘুরলো, গ্রাম ট্রাম ঘুরে দেখলো। আমরা ঘুরে টুরে যথারীতি হলুদের অনুষ্ঠান হয়ে গেল। পরের দিন বিবাহের অনুষ্ঠান। আমার হবু ভাবির বাসা ছিল ময়মনসিংহে। তো পরের দিন আমরা সকাল 9টা-10টায় সমস্ত বরযাত্রী মিলে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিই। তো ময়মনসিংহ যেতে যেতে ওই মাঝখানে একটি রাস্তা পড়ে, রাস্তাটি হলো মধুপুর গড়, মানে টাঙ্গাইলের মধুপুর গড়ের রাস্তাটি বলে, অনেকে শুনে থাকবেন। ওই রাস্তাটা অনেক খারাপ, ওখানে চুরি ডাকাতি হয়, এরকম সামথিং লাইক দ্যাট। যাই হোক, যেতে কোনো অসুবিধা হয়নি। প্রথমে আমরা সব বরযাত্রী মিলে অনেকজন ছিলাম। আমি, আমার ফ্রেন্ডরা পার্সোনাল গাড়ি নিয়ে গিয়েছিলাম এবং আমার ভাইয়া অন্য গাড়িতে এবং বরযাত্রী অন্য গাড়িতে। তো আমরা যথারীতি ময়মনসিংহ পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে গেল 1:30 কি 2টা হবে, খেয়াল নেই। তো ওখানে পৌঁছানোর পরে যথারীতি বিবাহ অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠানটি শেষ হতে হতে বিকাল 5টা হয়ে গেল এবং আমার যেহেতু রাত্রে ওই রাস্তায় সমস্যা হতে পারে, মানে বিয়ার গাড়ি, এই জন্য রিক্সা আরো বেশি, এই জন্য আমার ভাইয়ের বেশি দেরি করলো না, বরযাত্রী সহ 5টার দিকে বেরোবে বলে সিদ্ধান্ত নিল এবং বেরিয়ে গেল। আমি এবং আমার ফ্রেন্ডরা ময়মনসিংহ শহরটা একটু ঘুরে দেখবো বলে আমরা ওদের সাথে বেরোলাম না, আমরা একটু নাইটে জার্নি করবো বলে ঠিক করলাম। এবং আমার হবু ভাবির যে, মানে আমার ভাবির যে ছোট ভাই ছিল সজল, ওকে সাথে নিলাম। ও আমাদের বেসিক্যালি ময়মনসিংহ শহরটা একটু ঘুরে দেখালো। আমরা ময়মনসিংহ শহর ঘুরে ওকে বিদায় জানিয়ে রওনা দিতে দিতে আমাদের ম্যাক্সিমাম 11:30 বেজে গিয়েছিল রাত। তো 11:30টার দিকে আমরা কিছু স্ন্যাক্স কিনে ওকে নামিয়ে দিয়ে আমরা রওনা হলাম। তো ময়মনসিংহ শহর থেকে আমরা বেসিক্যালি গাড়িটা আমি ড্রাইভ করছিলাম। চালাতে চালাতে আমি ওই মধুপুরের রাস্তায় চলে আসি। তো প্রথম একটু ভয় ভয় লাগছিল, যেহেতু রাস্তাটি সম্পর্কে অনেক আর প্রতিষ্ঠানে চুরি ডাকাতি। তো আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, মানে আমার যেটুক মোবাইলটা একটা মাত্র বাটন মোবাইল রেখে, আর যে অ্যান্ড্রয়েড বাবা ছিল ওটা আমার বরযাত্রীর সাথে দিয়েছিলাম, যেহেতু রাত্রেবেলা যদি কোনো সমস্যা হয়। যাই হোক, যখনই আমি ওই রাস্তায় ঢুকলাম, মানে ওই মধুপুরের ওই নির্জন জঙ্গলের রাস্তায় ঢুকলাম, কেমন জানি আমাদের চারদিকে পরিবেশটা এমনিতেই নিস্তব্ধ। শীতের দিনে 11:30, মানে অনেক রাত, গভীর রাত, কেউ নেই, 2-1টা গাড়ি আসছে গেছে। আমরা যথারীতি গাড়িটা আমি ড্রাইভ করছিলাম, আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, যে মানে এই অঞ্চলটা মানে পেরিয়ে গেলে তারপর একটু টেনশন ফ্রি হই আর কি। তো জোরে চালাচ্ছি, চালাতে চালাতে কেমন জানি আমার শরীরটা হালকা ভার হয়ে আসছে, যেহেতু একটু নির্জন নিস্তব্ধ, মনে হচ্ছে আমরা একটা অজানা আতঙ্কের মধ্যে প্রবেশ করেছি। কোথাও কেউ নেই, গাড়ি চলছে তো চলছেই, রাস্তাটি মনে হচ্ছে যে অল্প রাস্তাটি কিন্তু শেষ হচ্ছে না। যাই হোক, আমাদের কাছে এরকম মনে হচ্ছিল। তো আমাদের একটু সময় কাটানোর জন্য আমরা গাড়ির গ্লাসটা উঠিয়ে দিয়ে একটা সফট সং ছাড়লাম, অনেক বেসিক্যালি সংটা ছাড়লো। চালাতে চালাতে প্রথম আধা ঘন্টা ভালোই যাচ্ছিল। হঠাৎ করে আমি গাড়ি চালানোর সময় দূরে দেখি, গাড়ির হেডলাইটে দেখি একটি ডান সাইডে একটি মেয়ে, পরনে ছিল খয়েরি কালার সালোয়ার কামিজ এবং মাথায় ছিল লম্বা কালো ওড়না, মানে ঘোমটা দেওয়া ছিল, লম্বা ঘোমটা দেওয়া ছিল, মুখটা দেখা যাচ্ছিল না, এবং হাতে ছিল ট্রাভেল ব্যাগ। দাঁড়িয়ে হাত দিয়ে আমাদের লিফটের জন্য ইশারা করছে। বেসিক্যালি পাশে আসাদ বসেছিল, আমি বললাম যে কি ব্যাপার, ওই মহিলাটি এরকম আসাদ করছে, তো কি করা যায়। ওরা আমাদের বললো যে খবরদার না, এখানে মেয়েটা কোত্থেকে আসবে, এবং আমরা তো শুনেছি রাস্তা সম্পর্কে, এখানে থামা যাবে না। আমাদের কথা শুনে মেয়েটাকে ক্রস করে চলে গেলাম। তো কিছুক্ষণ যাওয়ার পরে, আবার আধা ঘন্টা কি 45 মিনিট যাওয়ার পরে দেখি ডান পাশে আবার সেই মেয়েটি আমাদের আবার হাত দিয়ে ইশারা করছে। তো এবার আমি একটু অবাকি হলাম। আমি বললাম যে এই মেয়েটিকে আমরা ছেড়ে আসলো, আমরা সামনে আসলো কেমনে। বেসিক্যালি আমার 3 ফ্রেন্ডও অবাক হয়ে গেল, আর ভাবলো যে একই মেয়ে হবে নাকি। আমি তো জানি যে একটা ডাকাত চক্রের অনেক প্ল্যান ট্যান থাকে, তো আমি ভাবলাম যে না, এবারও থামার দরকার নেই, চলে যায়। তো 2 নাম্বার
মানে দুবারেও আমরা ওকে ছেড়ে চলে গেলাম, ক্রস করে গেলাম অনেক। তারপর আমি স্পিডে গাড়ি টানছি, কেমন জানি গাড়িটা যাচ্ছে তো, মানে রাস্তা শেষ হচ্ছে না। তো কিছুক্ষণ পর আমরা খেয়াল করলাম যে আমরা ঘুরে ঘুরে একই রাস্তায় আসছি, মানে আমরা ওই রঞ্জনের রাস্তাটাতে খালি যাচ্ছি, অন্য কোনো গাড়ি নাই। পরে যেতে যেতে 3 নাম্বার সময়, মানে 3rd টাইম আবার সেই মেয়েটি। এইবার আমি বুঝতে পারছিলাম না, যেহেতু আসার সময় আমরা অনেক তাড়াতাড়ি রাস্তাটি ক্রস করছি, কিন্তু যাওয়ার সময় এত কেন সময় লাগছে। 3 নাম্বার সময়, মানে 3rd টাইমে দেখি আবার সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। তো এবার আমাকে অনেক বললো যে না, এবার গাড়িটা থামিয়ে দেখা দরকার। আর আমাদের সাথে কি হচ্ছে আমি তো বুঝতেছি না, মানে কেউই বিষয়টা বুঝতে পারছিল না যে এত শর্ট পথ, মানে এত সময় লাগছে কি জন্য। মানে 11:30 থেকে বেসিক্যালি 1:30 বেজে গিয়েছিল একটা রাস্তা পার, মানে ওখান থেকে যেতে এত সময় তো লাগার কথা না। কিন্তু মেয়েটিও বারবার দেখি ঘুরে ফিরে বারবার আসছে। তা আমি বুঝতে পারছিলাম না যে মেয়েটি আমাদের আগে কিভাবে আসছে এবং উনি আমাদের কাছে লিফটই বাঁচাচ্ছে কেন। পরে আমি গাড়িটি থামালাম, আমাকে অনেক বললো যে গাড়ি থেকে নামার দরকার নেই, লুকিং গ্লাসে আস্তে করে নামিয়ে কথা বলবো। তো লুকিংটা নামিয়ে দেখলাম যে মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে আছে। ওই পরনে ছিল সালোয়ার কামিজ, খয়েরি কালার সালোয়ার কামিজ এবং লম্বা ঘুমটা দেওয়া। তো ওরকম ভাবে দাঁড়িয়ে আছে। প্রথমে আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, আপনি আমাদের গাড়ির সামনে লিফট চাচ্ছেন, আপনি এত রাতে এখানে কি করছেন, এখানে বা কি করছেন একা একটা মেয়ে। তো প্রথমে আমরা কথা বলে যাচ্ছে, উত্তর দিচ্ছে না। পরে অনেকজনকে বললো যে কি ব্যাপার, আপনার সাথে আমরা কথা বলছি না, বারবার লিফট চাচ্ছেন, এবং গাড়ি থামিয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করছি, তাও কথা বলছেন না। তারপরে মেয়েটি গম্ভীর গলায় আমাদের উত্তর দিল যে ভাইয়া, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বাসা থেকে পালিয়েছিলাম ওর কয়েকটি ফ্রেন্ডকে নিয়ে। তো ও আমাকে মাঝ রাস্তায় ঠকিয়ে আমার কাছে যেসব গহনাগাটি ছিল সব নিয়ে আমাকে রাস্তায় ফেলে রেখে গেছে। তো আমাকে একটু বেসিক্যালি টাঙ্গাইল পর্যন্ত, মানে মধুপুরের রাস্তার ওই দিক দিয়ে যায় সিরাজগঞ্জ যেতে, ওই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ওইখানে এসে রাস্তাটা শেষ হয় আর কি। তো কথাটা শুনে আমি একটু অবাক হলাম। পিছন থেকে আসাদ বলছিল যে এরকম রাস্তায় ফেলে দিয়ে যাবে, রাত কি নাকি এটা কোনো সমস্যা। পরে বিষয়টি আমাদের ভালো লাগছিল না। আমি কোনো কিছু না বুঝে ওর সাথে কানে কথা না দিয়ে, যেহেতু রাস্তা সম্পর্কে অনেক খারাপ কথা শুনেছি এবং এটা যদি ওই ডাকাত চক্রের বা কোনো চোরের কোনো প্ল্যান ট্যান হয়, কারণ এত রাতে এখানে আসার কথাও না, এই রাস্তায় কিভাবে আসবে। তো আমি ওনার সাথে কথা না বলে গাড়িটা আবার জোরে সোরে টান দিলাম। তো আমরা আবার মনে হচ্ছে যাচ্ছি, রাস্তা কিছুতেই শেষ হচ্ছে না। ঘুরে ফিরে আমরা ওই মেয়েটার কাছে আসছি। এবার মনে হচ্ছে যে আমাদের সাথে নিশ্চয়ই কোনো প্যারানর্মাল কিছু একটা হচ্ছে। তো এবার আমি গাড়ি চালানোর সময় আমরা সবাই গান টান বন্ধ করে দিয়ে সূরা কালাম যা নিয়ে পড়তে শুরু করলাম এবং আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আমরা ভাবলাম যে না, এটা সাধারণ কিছু না। আমরা যেহেতু অনেক জায়গায় শুনে থাকি যে রাত্রে হাইওয়েতে গাড়ি চালাইলে কোনো সমস্যা হইতে পারে। তো যাই হোক, এবার এত কিছু পড়ার পরে আমরা খুব ভালোভাবেই রাস্তাটা পার হয়ে এবার আমরা একটু গ্রামের, মানে বাজারের একটু মুখ দেখলাম, মানে লাইট টাইট ছিল আর কি, মানে ওটা পের হয়ে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দিকে আসলাম। তখন তো একটা গাড়িটারি দেখে আমাদের বুকে মানে প্রাণ ফিরলো, এরকম একটা অবস্থা, একটু স্বস্তিতে ছিলাম। তাই হোক, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে আমরা সোজা সিরাজগঞ্জের উদ্দেশ্যে দিকে আসি। যমুনা সেতু ক্রস করার সময় ডান পাশে দেখলাম একটি ট্রেন যাচ্ছে। তো ট্রেনকে ক্রস করে এতক্ষণ লেগে গেছে, তখন বাজে মনে হয় 3টা হবে। তো আমাদের 3টার সময় বাসায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমরা 3টার সময় কেবল যমুনা সেতু পার হয়েছি। তো বাসা থেকে একটা মোবাইল ছিল, প্রথমে ওখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, নেটওয়ার্ক জিরো ছিল। পরে ফোন দিছে, আমরা জানালাম যে এখানে। তো এসে ওই যমুনা সেতু পার হয়ে, ওই সেতু পূর্ব রেল স্টেশন পার হয়ে ডান পাশে রেল লাইনের এই পাশে কিছু কি ফাঁকা জায়গা আছে, অনেক ফাঁকা জায়গা, মানে মেইন রোডের 2 পাশে ফাঁকা জায়গা। তো আমি বেসিক্যালি একটা ডান পাশে একটা ফাঁকা জায়গায় গাড়িটা ড্রাইভ করলাম এবং আমাদের সাথে যে কিছু স্ন্যাক্স ছিল, তো গাড়ি থেকে আমরা সবাই নামলাম এবং পানি ছিল, পানি দিয়ে একটু পানি খেলাম এবং স্ন্যাক্স খেয়ে একটু খিদে নিবারণ করলাম। তো খাওয়ার পরে একটু গল্প গুজব করতেছি, হঠাৎ করে আরিফিন খেয়াল করলো সামনে যে সেই মেয়েটি রেল লাইনের সামনে ওই ব্যাগ হাতে ওইভাবে দাঁড়িয়ে। তো ও চমকে গিয়ে চিৎকার দিয়ে আমাদের বলে উঠলো যে দেখ, ওই মেয়েটিকে আমরা রেখে আসলাম ওই রেল লাইনে, এইভাবে কিভাবে আসলো। তো আমরাও চমকে দিয়ে দেখি যে ওই মেয়েটি ওইভাবে রেল লাইনের সামনে দাঁড়িয়ে আছে। তো আমরা
আরো ভয় পেয়ে গেলাম। এখন আমরা কেউ কমিটির কাছে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। অনেক একটু সাহস ছিল কাছে, যে বলছিল কিভাবে আপনি ওখান থেকে কিভাবে আসলেন, আপনাকে লিফট দিলাম না, মানে হ্যান ত্যান কথা বলতে। যতক্ষণে ট্রেনটি চলে এসেছিল এবং এরপরে রাসেল ভাই যা ঘটলো তা দেখার জন্য আমরা 4 জন মোটেও প্রস্তুত ছিলাম না। মেয়েটি ব্যাগটি রেখে ট্রেনের সামনে লাফ দিল ট্রেনের সামনে, এবং আমাদের চোখের সামনে মেয়েটির দেহ, হাত টাত সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এই দেখে আমরা প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমরা জোরে দৌড় লাগিয়ে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে মানে এই জিনিসটা দেখার পরে বেসিক্যালি কারোরই মাথা ঠিক থাকার কথা না, যে আমরা এটা কি দেখলাম, ওই মেয়েটা সুইসাইড কেন করলো, মানে এটা আমাদের সাথে হচ্ছেটা কি, মানে কিছু বুঝে উঠতে পারলাম না। আমি গিয়ে সবাই গাড়িতে উঠে জোরে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, গাড়ি কিছুতেই স্টার্ট হচ্ছে না। পরে আমি বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি জানতাম, আয়াতুল কুরসি পরে যেই এবার করছি, এবার গাড়ির স্টার্ট নিল এবং ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করলাম। তো আমরা ওখান থেকে সোজা এসে সিরাজগঞ্জ রোড পরে রোড দিয়ে বাম সাইডে দিয়ে উল্লাপাড়া দিয়ে সাজাদপুর যেতে হয়। তো আমরা ওদিক দিয়ে রাস্তা দিয়ে সোজা যাচ্ছি এবং আমাদের কারো মুখে কোনো কথা নেই। মনে হলো যে আমরা কেউ নির্বাক হয়ে গেছি। মানে আমরা এই ঘটনা দেখার পরে প্রত্যেকেরই গলা ঠান্ডা হয়ে গেছে এবং আমরা এই শীতের ভিতরে প্রচন্ড ঘামা শুরু করছি। আমরা গ্লাস নামিয়ে দিয়েছি শীতের ভিতরে, তাও প্রচন্ড ঘামছি। এইসব দেখার পরে মানে আমরা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, এটা কি দেখলাম, আমাদের সাথে হচ্ছে এটা কি। পরে গেলাম পড়তে গাড়ি ড্রাইভ করছি উল্লাপাড়ার রাস্তায়। তো হঠাৎ সামনে আবার হেডলাইটে দেখি কিছু শিয়ালের মতো অবয়ব রাস্তার পাশে, 4-5টা হবে হয়তো, কোন একটা পশু বা কিছু একটা ডেড বডির কিছু একটা খাচ্ছে, মানে কিছু যে খাচ্ছে এটা দূর হেডলাইটে বোঝা যাচ্ছে। তো গাড়িটা কাছে আসার পরে আমি ডান পাশে আমরা সবাই তাকালাম, দেখি যে এবার যা দেখলাম তা আমাদেরকে একবারে থমকে দিল। দেখলাম সেই রেল লাইনে যে মেয়েটি লাফ দিল, আমাদের চোখের সামনে যে কাটা হাত পা কেটে গেল মিয়া হলো, সেই লাস্টে বসে বসে এই শিয়ালের দল খাচ্ছে। এবার আমরা আরো স্পিড বাড়াইলাম। মনে হচ্ছিল গাড়ি যত স্পিডই দেয় গাড়ি মনে হচ্ছিল 50-60-এর উপর উঠছেই না, মানে একটা মনে হচ্ছে গাড়ির শক্তিটা কেউ আটকে রেখেছে, এরকম একটা মনে হচ্ছে। আমরা অনেক জোরে চালানোর চেষ্টা করছি, কিছুতেই কিছু হচ্ছে না। তারপরে আবার বেসিক্যালি কিছু দূর যাওয়ার পরে আবার দেখলাম যে ওই শিয়ালের মতো অবয়বটা রাস্তার ডান পাশে কিছু খাচ্ছে। তো এইবার সামনে দেখলাম যে ওই সেই মেয়েটি, তার ডান পাশে তার লাশ শিয়াল খাচ্ছে, সেই মেয়েটি আবার সেই ব্যাগ হাতে ওই ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে এবং হঠাৎ করে আমাদের গাড়ির সামনে এসে পড়েছিল। আমি আর গাড়ি কন্ট্রোল করতে পারিনি, বাম পাশে গাছের ডালে গিয়ে গাড়ি জোরে যায় বাড়ি খায়। মানে এমনি স্পিড কম ছিল, দেখে আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিলাম। বাড়ি খায় আমরা 4 জন প্রচন্ড আহত হই। মানে হয়ে তারপরে আমি ওই স্টিয়ারিং এর সাথে বাড়ি খাওয়ার পরে আমার এই সাইডে মাথা কেটে গিয়েছিল, অনেকের একটু আহত হয়েছিল আর কি। তারপরে ওই আমি যেখানে গাছের ডালে বাড়ি খেলাম ওর পাশে ছিল একটি ফসলের জমির মাঝখানে একজন কৃষক, যে পাম্পারের যে রুম থাকে না ওখানে যে কৃষকরা জেনারেলি ঘুমায়, ওখানে একজন কৃষক আমাদের এরকম জোরে আওয়াজ শুনে, তো উনি আওয়াজ শোনার পরে আমাদের আওয়াজ শুনে উনি সোজা চলে আসে, ঘুম ভেঙে যে টর্চ নিয়ে ক্ষেতের উপর থেকে উঠে এসে দেখে যে আমরা এরকম আছি। তো উনি যখন আসে তখন আমরা ফ্রেন্ডরা গাড়ি থেকে নামলাম। গাড়ির সামনের অংশটা একটু ভচকে গিয়েছিল, বাড়ি লেগে ফ্লাড মানে ডান পাশের হেডলাইটটি ভেঙে গিয়েছিল। তো এরকম আওয়াজ শোনার পরে তখন আমি দেখলাম যে ওইরকম অবয়ব নেই, ওই মেয়েটিও নেই, কোথাও কেউ নেই, পুরো শুনশান নীরব রাস্তা। তো আমি আহত হওয়ার পর উনি দৌড়ে আসলো এবং বললো, ভাইজান আপনারা কি অ্যাক্সিডেন্ট করছেন, কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন? তো ওনাকে আমি কি বলবো ভেবে উঠতে পারলাম না। ওনাকে এটি বললে কেমন যেন একটা হাস্যকর শোনা যাবে না, রাত্রেবেলা এইভাবে না, আমরা নিজের ভিতরে রাখলাম। এবং আরিফিন বললো যে না কিছু না, একটু কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম, রাত্রে ঘুম ধরছিল এর জন্য অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। তো ওনাকে কি বলবো বুঝলাম না। তো উনি মনে হয় কিছু একটা আন্দাজ করতে পেরেছিল। যাই হোক, উনি আমাদের একটু পানির ব্যবস্থা করে দিল, আমরা আগাতে জায়গায় পানি টানি দিতে রাখলাম। তখন দেখি ডান পাশে একটি অত রাত্রে কোনো গাড়ি ঘোড়া ছিল না, তো একটি অ্যাম্বুলেন্স পাবনায় লাশ দিয়ে ওই রাস্তাতে ফিরছিল। তো আমাদের এই গাড়ির অ্যাক্সিডেন্ট দেখে পাবনায় ওই অ্যাম্বুলেন্স চালাটি তারও তার সাথে একটু সঙ্গী ছিল। তো আমাদের ওনার কাছে আল্লাহর রহমতে ফার্স্ট এইড বক্স ছিল অ্যাম্বুলেন্সের ভিতরে। তো আমরা একটু করে নিলাম এবং বাসায় খবর দিলাম যে এরকম ব্যাপার। বাসা সবাই তো টেনশন করছিল।
তো বাসা থেকে অলরেডি একটা গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদের রেস্কিউ করার জন্য, যেহেতু গাড়িটি স্টার্ট নিচ্ছিল না এবং নষ্ট হয়ে গেছিল। তো অ্যাম্বুলেন্স কৃষকাল চলে যাওয়ার পরে আমি অ্যাম্বুলেন্স চালার সাথে বিষয়টি শেয়ার করলাম, এবং ওই অ্যাম্বুলেন্সের ওই ড্রাইভারটি আমাদেরকে বললো যে হ্যাঁ, আমি অনেক বছর আগে এরকম একটা শীতে ওই দিক দিয়ে গাড়ি চালানোর সময় আমার কাছে ওইরকম একটা লিফট চেয়েছিল, তো আমি দেইনি। তো পরে রাস্তায় অনেক ডিস্টার্ব হচ্ছিল, আমরা অনেক কিছু দেখছিলাম। তো তারপরে আমরা যথারীতি বাড়িতে গাড়ি আসে, আমরা ওখানে চলে যাই এবং গাড়িটাকে পরে রেস্কিউ করে নিয়ে যাওয়া হয়। যাই হোক, আমি গিয়ে যেতে যেতে তখন ফজর হয়ে গেছিল। ফজরের নামাজ টামাজ পড়ে আমি ঘুমিয়েছিলাম এবং আমরা 4 জন একই স্বপ্ন দেখলাম যে স্বপ্নে সেই মেয়েটি এসে বলল যে আমি তোদের কাছে খালি বলেছিলাম যে আমাকে এখান থেকে এই পর্যন্ত নামিয়ে দে, আমি তোদের কোনো ক্ষতি করতাম না, কিন্তু তোরা আমাকে নামিয়ে দিসনি, এজন্য তোদের আমরা এই অ্যাক্সিডেন্টটা করে দিতে বাধ্য হলাম। পরের দিন সকালবেলা উঠে আমরা প্রত্যেকে বলার পর অবাক হয়ে গেলাম, দেখি যে আমরা 4 জন একই স্বপ্ন দেখেছি। তো রাসেল ভাই, এই ছিল সেই ঘটনাটি। এই ঘটনাটির ব্যাখ্যা বা কোন বিশ্লেষণটা আমরা খুঁজে পাইনি, যে কোনো মেয়েটা কেন বা আমাদের কাছে ছিল, যার কোনো মেয়ে ছিল নাকি কোনো জিন ভূত ছিল, আর আমাদের কাছে লিফটও বা কেন চাইলো, এই ব্যাখ্যাটা আমরা কেউ খুঁজে পাচ্ছিল না, আমার এই রুমমেটটা। তো কারো যদি জানা থাকে বলবেন। আর আমি মনে হয় সেভাবে গুছিয়ে গল্পটি বলতে পারলাম না, এজন্য এক্সট্রিমলি সরি। যদি ভালো লাগে গল্পটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আর আমি এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি যে এই গ্রামের ঘটনাটি পিশাচকে নিয়ে, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, আর আমি তাও জানি যে আপনি সবসময় ভালো হবেন। আমি কোনো কারণবশত আমার পরিচয়টা উল্লেখ করতে যাচ্ছি না, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি 2012 সাল থেকেই বুথ এফএম শুনছি, যা আমাকে ভালো একটা সময় উপভোগ করার সুযোগ করে দিয়েছে। বুথ এফএমের এই ঘটনাগুলো খুবই চমৎকার, যা আমার কাছে অনেক ভালো লাগে। আর রাসেল ভাই, বিশেষ করে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি শ্রোতাদের জন্য সর্বাধিক চেষ্টা করে যাচ্ছেন এবং বুথ এফএমকে নতুন একটা রূপ দেওয়ার জন্য বুথ.com, যা বর্তমানে আমরা শুনতেছি। বুথ.com এরও প্রত্যেকটা এপিসোড খুবই ভালো হচ্ছে। আর রাসেল ভাই, আমি আর কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি মূলত আমার আন্টির মুখ থেকে শোনা, আমার নানার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনাটি মূলত তখন 1948 থেকে 50 সাল হবে। আমার নানার বয়স ছিল তখন 25 থেকে 30। বয়স ছিল তাগড়া জোয়ান এবং খুবই সাহসী এবং পরিশ্রমী এবং শক্তিশালী। তো গ্রামের মানুষ তখনকার দিনে সপ্তাহে একদিন দূরের বাজারে হাট বসতো। তো তেমন কি একদিনের ঘটনা, উনি একদিন বাড়ি থেকে দুপুরবেলা রওনা দেয় যে বাজার সদাই করে ঘরে ফিরবে। তো বাজারে যাওয়ার পর ওনার বাজারের সমস্ত কাজ কর্ম শেষ করার পর উনি সন্ধ্যা হয়ে গেছে প্রায়। উনি তখন চিন্তা করে যে বন্ধুদের সাথে অনেকদিন দেখা হয় না, কথা হয় না, একটু চা আড্ডা দিয়ে শেষ করেই বাড়িতে যাওয়া যাবে। তো মূলত চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত প্রায় 9টা বেজে গেছে। তখন উনি চিন্তা করে যে না, এখন তো আর আড্ডা দেওয়া যাবে না, এখন বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। তখন উনি বাজারের ব্যাগ ট্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তো বলে রাখা ভালো যে রাসেল ভাই, ওনাদের বাড়ি থেকে বাজারের দূরত্ব ছিল 3 থেকে 4 কিলোমিটার দূরে। মূলত এখন বাড়ি যাওয়ার পথে রাস্তাঘাটে বর্ণনাটা একটু দিয়ে নেই। মূলত বাজারের পর কিছু সোজা রাস্তার পর কিছু গ্রামের রাস্তা, তারপর মূলত কিছু ধানের জমি, তারপরে কবরস্থান, তারপরে আবার কিছু ধানের জমি, তারপর হচ্ছে নানাদের বাড়ি। তো উনি বাড়ির দিকে রওনা দেয়। গ্রামের রাস্তা পেরিয়ে যখন উনি ধানের ফসলের জমিতে পা রাখে, এতক্ষণ পর্যন্ত ভালোই ছিল।
ফসলের জমিও 2-3টা জমি খুব সুন্দরভাবে পার হয়ে যায়। তখন উনি হঠাৎ করে একটা বাচ্চার চিৎকার শুনতে পায়, একদম নবজাতক শিশু সদ্য জন্ম নিলে যেরকম চিৎকার, ওই রকম চিৎকার আর কি। তো রাসেল ভাই উনি মূলত উৎস খোঁজার চেষ্টা করে যে এই বাচ্চার কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে। তখন উনি আশেপাশের জমিতে ঘুরে ফিরে দেখে যে কোথাও নেই। তো হঠাৎ করে উনি সামনে চোখে পড়ে যে এই বাচ্চা মাত্র নাবিকাটা একটি বাচ্চা 2 জমির আইলের মাঝখানে ফেলে রেখে গেছে কেউ। তো উনি মূলত এই বাজারে ব্যাগ টেক রেখেই বাচ্চাটাকে কুলে নেওয়ার পর মূলত উনি বকাবকি করতে থাকে এরকম ভাবে যে তোরা বাচ্চাটাকে না পালতে পারলে জন্ম দিলি কেন, এরকম ভাবে বাচ্চাটার যে বাবা মা বা এরকম অর্থেই উনি গালিগালাজ করতে থাকে। তখন বাচ্চাটাকে নিয়ে উনি বাড়ির পথে হাঁটা শুরু করে, আর বকাবকি করতে করতে উনি হাঁটতে থাকে। তো রাসেল ভাই এতক্ষণ পর্যন্ত ভালো ছিল। তো একসময় উনি একটু লক্ষ্য করে যে বাচ্চাটা আস্তে আস্তে একটু বড় হতে শুরু করে, ওনার কোলে থেকে একটু একটু বড় হতে শুরু করে, মাথা এবং পা 2 সাইড থেকেই প্রসারিত হতে থাকে। তো উনি ব্যাপারটা যখন আন্দাজ করতে পারে তখন উনি বাচ্চাটাকে আরো শক্ত করে জাপড়িয়ে ধরে। তখন রাসেল ভাই এক পর্যায়ে উনি বুঝতে পারে যে এটা আসলে কোনো মানুষের বাচ্চা না, এটা অন্য কোনো কিছু, খারাপ বা শয়তান জিন টিন এরকম কিছু হবে। তো উনি মনে মনে চিন্তা করতে থাকে যে আজকে বাড়িতে যাই, ওকে নিয়েই যাই, এরকম বলতে থাকে আর কি জোরে জোরে, যে আজকে তোকে গরম পানি দিয়ে চোবাবো, এরকম টাইপ কিছু একটা। তখন বাচ্চাটি আরো বড় হতে থাকে। তখন বাচ্চাটির সাথে এক প্রকার দস্তাদস্তি হয়ে যায়। কিরকম যে পা এক সাইডে মাটিতে লাগিয়ে নিছে, আবার মাথাও অপর পাশ থেকে মাটিতে, একদম টানা হেঁচড়া করতে করতেই উনি বাচ্চাটাকে নিয়ে যায় এরকম টাইপ, আর বলতে থাকে তোকে আজকে গরম পানিতে চোবাবো। তো রাসেল ভাই তখন আবার এক পর্যায়ে উনি লক্ষ্য করে যে বাচ্চাটা আবার ছোট হতে থাকে। ছোট হতে হতে এরকম একটা পর্যায়ে যায় সুতার মতো ওনার বগলের নিচ থেকে পাখির মতো উড়ে যায়। তো মূলত উনি ছিল খুবই সাহসী, এর জন্য ওনাকে আর কিছু করতে পারে নাই, ওনার কোনো ক্ষতি করতে পারে নাই। তো রাসেল ভাই আমি পাশাপাশি আরেকটা ঘটনাও শেয়ার করতে চাই। এই ঘটনাটিও আমার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা। তো আমার নানার বাড়ি থেকে ধানের জমি প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূর হবে, ওই বাজারের পরই। তো তখন ছিল পাকা ধানের মৌসুম, ধান কাটার সময় হয়ে এসেছে। তো একদিন উনি চিন্তা করে যে আমি মূলত দেখে আসি জমির কি অবস্থা, যেহেতু ধান পাকার সময় হয়েছে বা ধান পাকতেছেও, আশেপাশের মানুষ ধান ঘরে উঠাচ্ছে, আমিও আমার জমিটা ঘুরে দেখে আসি কি অবস্থা। তো যেই কথা সেই কাজ, একদিন উনি বিকেল বেলা রওনা দেয় মূলত ধানের জমিটা দেখার উদ্দেশ্যে যে ধানের কি অবস্থা। তো উনি যায় বাজার পর্যন্ত যাওয়ার পরে যখন ওনার বন্ধুদের সাথে দেখা হয় এবং চায়ের দোকানে আড্ডা দিতে থাকে, তখন ওনার বন্ধুরা বলে তোর জমি তো পেকে গেছে, ধান মাটিতে পড়ে গেছে, তোর জমিটাও তো খুব আর্জেন্ট বা ইমার্জেন্সি কিছু একটা গড়ে তুলতে হবে, তো এখন কি করবি? আচ্ছা ঠিক আছে গিয়ে দেখি। তো উনি বাজার থেকে যাওয়ার পথে একটা কাস্তে কিনে নিয়ে যায় যে ধান কাটবে জমিতে, তো এরকম উদ্দেশ্যে আর কি মূলত। আর তখনকার মানুষ ছিল খুবই সাহসী এবং তাদের চিন্তা ভাবনা ছিল অন্যরকম।
আর পরিশ্রমীও। তো উনি জমিতে যাওয়ার পর দেখি আশেপাশের সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তখন আশেপাশের অনেক মানুষই ধান কাটছে। রাতটাও ছিল পূর্ণিমার একটি রাত, চাঁদ ছিল, চাঁদের আলো খুবই সুন্দর, যা নানার অনেক ভালো লাগতেছিল। এবং উনি দেখে যে পাকা জমিতে ধান একবারে শুয়ে গেছে, তখন উনি ধান কাটা শুরু করলো, যে যতটুকু পারি আজকে নিয়ে যাই, কালকে লোকজন নিয়ে এসে ধান কেটে পরে বাড়িতে একেবারে নিয়ে যাব। এরকম চিন্তা করে উনি ধান কাটা শুরু করলো। ধান কাটতে কাটতে দেখে যে আশেপাশের মানুষ সব ধান কাটতেছে, আমিও কাটি, এরকম চিন্তা করেই ওনার কাজ শুরু করা। তো ধান কাটতে কাটতে দেখে যে রাত প্রায় 10টা বেজে গেছে, অনেক ধান কাটা হয়ে গেছে এই সময়। তো উনি চিন্তা করতেছে যে বাড়িতে যেহেতু যেতেই হবে, একটি ধানের বোঝা নিয়ে যাই। তখন ওনার সহকর্মী যারা ছিল বা পাশের ক্ষেতে যারা কাজ করছিল তাদেরকে ডাক দিল যে উনি ধানের আটিটা যেন ওনার মাথায় তুলে দেয়, একটু হেল্প করে। তো ওনার আশেপাশের লোকজন আটিটা, অনেক বড় আটি ছিল, প্রায় অনেক ওজন ছিল। তো আশেপাশের মানুষকে ডাক দেয়, হেল্প করে ওনার মাথায় তুলে দেয় বোঝাটা। তখন উনি এই বোঝা নিয়ে হাঁটতে শুরু করে বাড়ির দিকে রওনা দেয়। তো রাসেল ভাই উনি প্রায় 2 কিলোমিটার হাঁটার পর ওই যে ধানের জমি ওই বের হয়ে এবং কবরস্থান পার হয়ে যে ওনার বাড়িতে পৌঁছাইবে, ওই জমিতে এসে পড়ে। তখন উনি জমিতে পা রাখার পর হাঁটে আবার ওই সেম বাচ্চাটা যেখান থেকে উনি খুঁজে পেয়েছিল ওই জায়গা পর্যন্ত আসে। এবং আজ ছিল তার অন্য ঘটনা। আজকে ঘটনাটা এরকম ছিল যে উনি 2-3টা জমি পার হওয়ার পরেই মূলত একটা লাশ দেখতে পায় সামনে। লাশটির দূরত্ব 10 থেকে 12 ফিট এরকমই হবে, এবং 10 থেকে 12টা কালো কুচকুচে বিড়াল এই লাশটাকে নিয়ে আসছে, লাশটার সামনে বসে আসছে আর উনার দিকে তাকিয়ে আছে। বিড়ালগুলো চোখ ছিল প্রচন্ড লাল। তো রাসেল ভাই এই ঘটনা দেখার পর উনি তো থমকে যায়, একদম স্ট্রিটলি রাস্তায় দাঁড়িয়ে পড়ে এবং সামনে এগোয় না। উনি বিড়ালগুলোর দিকে তাকিয়ে আছে এবং ওই লাশটার দিকে তাকিয়ে আছে, আর বিড়ালগুলোও ওনার দিকে তাকিয়ে আছে। তখন ওনার শরীর প্রচন্ড ঘামতে শুরু করে। উনি এক পর্যায়ে দেখে যে বিড়ালগুলো লাশটাকে একটু একটু সামনে ঠেলে দিচ্ছে, ওনার দিকে ঠেলে দিচ্ছে, মানে গড়াইলে যেরকম এরকম ভাবে ওনার দিকে গড়িয়ে